আচ্ছা দেখেন আমাদের আজকের যে ক্লাসের বিষয় সেটা হলো যে ওয়েবসাইট অডিট। হ্যাঁ, তো ওয়েবসাইট অডিট এটা কেন করতে হয় আমাদেরকে? মূলত আমাদের ওয়েবসাইটের কোনো প্রবলেম আছে কিনা, বা আমাদের কম্পিটিটর যার ওয়েবসাইটই করি না কেন তার ওয়েবসাইটের কোনো প্রবলেম আছে কিনা বা কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কিনা সেটা বের করে আনার জন্যই আমরা ওয়েবসাইট অডিটটা করে থাকি। এবং মার্কেট প্লেসও মোটামুটি ওয়েবসাইট অডিটের ভালো ডিমান্ড আছে। তো এখানে একটি ওয়েবসাইট আমি এখানে ওপেন করলাম, যেখানে বেশ কিছু ওয়েবসাইট অডিট নিয়ে কথাবার্তা আছে। যে আপনার যেমন ব্র্যান্ডিং টাইপের কথাবার্তা আসতে পারে ওয়েবসাইট অডিটে। এই জিনিসগুলো কেন আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে। যেরকম যে জিনিসগুলো থাকতে পারে, যেমন ব্র্যান্ডিং থাকতে পারে, একটা ওয়েবসাইটের সাথে তার ব্র্যান্ডের রিলেশন থাকবে, এটাই স্বাভাবিক। তার ব্র্যান্ড ওয়েবসাইটে থাকবে, ব্র্যান্ড কালার বা টাইপোগ্রাফি, ইমেজ, এই ধরনের জিনিসগুলো ব্র্যান্ডের সাথে রিলেটেড। তো এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হয় কেন? আপনার ওয়েবসাইটটা আসার পরে যেন আপনার ব্র্যান্ডের সাথে মিল পায় কাস্টমার। তারপরে আপনার ফেভিকন থাকে, তারপর ডিজাইনের অনেকগুলো পার্ট আছে যেগুলো আমাদের মোটামুটি সবগুলো জিনিস অ্যাপ্লাই করতে হয় ঠিকঠাক ভাবে। তারপর কোডিং এর পার্ট, ইউজিবিলিটি, কন্টেন্ট, কিওয়ার্ড ফোকাস, আরো অনেক কিছু আছে, সোশ্যাল মিডিয়া, তারপর মোবাইল। এই জিনিসগুলো আমাদেরকে মোটামুটি ইনশিওর করতে হবে আমাদের ওয়েবসাইটে, যদি আমরা একটা ভালো মানের ওয়েবসাইট ইনশিওর করতে চাই। তো সেই ক্ষেত্রে একটা টেমপ্লেট আমরা ফলো করি, যে টেমপ্লেটটাতে এই টেমপ্লেটটার সাথে আমরা মিলাই নিতে পারি। আর এই টেমপ্লেটটা মোটামুটি গ্রহণযোগ্য একটা টেমপ্লেট মার্কেট প্লেসে। আপনি চাইলে এটাকে এটার সাথে কোনো জিনিস যদি মনে হয় সেটা মানে দরকার নাই, এখানে এতটা গুরুত্ব বহন করে না, সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারেন। অথবা যদি মনে করেন যে না এই জিনিসটা হয়তো এই জায়গায় থাকা অ্যাড করা যেতে পারে, ধরেন ব্র্যান্ডিং এর সাথে আপনার একটা কলাম অ্যাড করতে চাচ্ছেন, যে আরেকটা টপিকস অ্যাড করতে পারেন। এটা যে একেবারে এটাই দিতে হবে এরকম না, এটা ইউজ করে আমরা হয়তো আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, সমস্যা নেই। মোটামুটি এটা দিলেই হয় কাজ। তো সেই ক্ষেত্রে দেখেন প্রথমে আমরা যেটা করি যে দুইটা ওয়েবসাইট আমরা নিয়ে নেই, কারণ তাহলে যেটা হবে যে আমরা যদি কম্পেয়ার করে ক্লাসটা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাপল মনে হয় ভুল লিখলাম না। হ্যাঁ, তো দেখেন এখানে আমি দুইটা ওয়েবসাইট নিলাম। হ্যাঁ, দুইটা ওয়েবসাইট নিলাম, একটা হলো apple.com, আমরা সবাই চিনি তাই না, apple.com। তারপর আরেকটা ওয়েবসাইট নিলাম যে প্রফিল এলটিডি, এটা একটা ওয়েবসাইট। তো দুইটা ওয়েবসাইটের সাথে আমরা কম্পেয়ার করে অডিটটা করব যে আসলে কেমন হওয়া উচিত। যদি আমি চাইলে এই শুধু একটা দিয়ে দেখাই দিতে পারতাম, সেক্ষেত্রে হয়তো জিনিসগুলো বুঝতে একটু প্রবলেম হতো আপনাদের। তো দেখেন প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো ব্র্যান্ডিং। হ্যাঁ, তো ব্র্যান্ডিং এ যে পার্টগুলো থাকে, আমাদের কালার দেখতে হয়, টাইপোগ্রাফি, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট, ফেভিকন, এগুলো। তো প্রথমে কালারের কথাবার্তা আছে যে ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিং বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে আমাদের লোগো থাকে একটা, তাই না? তো লোগোতে সাধারণত যেটা হয় যে এক বা একাধিক, একটা কি দুইটা কালার নরমালি থাকে, আমাদের একটা ব্র্যান্ড কালার থাকে নরমালি। আমরা যদি এক কথায় বুঝতে চাই সেটা হলো আমাদের একটা ব্র্যান্ড কালার থাকবে, যেই কালারটা আমরা আমাদের প্রত্যেকটা ক্যাম্পিং এ বা আমাদের রিসোর্স গুলাতে আমরা ইউজ করব, আমাদের ব্র্যান্ডটা যেন মানুষ সহজে চিনতে পারে। যেরকম আমরা গ্রামীণ ফোনের কথা বলতে পারি, গ্রামীণ ফোনের একটা ব্র্যান্ড কালার আছে, তাই না? তার কোনো বসনীয় যদি আমরা পাই বা কোনো সিম কার্ড যদি পাই, যেটাই পাই না কেন আমরা সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারি যে এটা গ্রামীণ ফোনের। আবার বা রবির কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু সহজেই রবির ব্র্যান্ড কালার দেখে আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাই না? তো এরকম ব্র্যান্ড কালারটা সব জায়গায় অ্যাপ্লাই হওয়া উচিত। এরকম না যে আমি এই আজকের ক্যাম্পিং এ এক ধরনের কালার ইউজ করব, কালকের ক্যাম্পিং এ এক ধরনের কালার ইউজ করব, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডিংটা ফুটে আসবে না বা জনপ্রিয়তা পাবে না। বিষয়টা হলো এরকম। তো সেই ক্ষেত্রে দেখেন অ্যাপলের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন তার ব্র্যান্ড কালার কিন্তু আপনার একটাই, যে সে লোগোতে ব্র্যান্ড কালার গুলো নরমালি কোথায় থাকে, তার লোগোতে থাকবে, কারণ লোগোতে চেঞ্জ হয় না, তাই না? প্রাইমারি লোগোতে একটাই থাকে। তো লোগোতে যদি আমরা দেখি, দেখেন এই লোগোতে কিন্তু তার ব্র্যান্ড কালারটা একটাই, যেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এটাই ব্র্যান্ড কালার। এখন ব্যাপার হচ্ছে এই ব্র্যান্ড কালারটা পুরো ওয়েবসাইটে কতটুকু অ্যাপ্লাই হয়েছে সেটা হলো বিষয়। অর্থাৎ এই ওয়েবসাইটটার সাথে তার ব্র্যান্ড কালারটা কতটুকু অ্যাপ্লাই হয়েছে। তো আমরা যদি দেখি, দেখেন এই দুইটা কালারে মূলত ওয়েবসাইটটা মোটামুটি কমপ্লিট করা হয়েছে। ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক না, অ্যাশ টাইপের
আর আরেকটা হলো আপনার লাইট অ্যাশ আর একটা ডিপ অ্যাশ বলতে পারি আমরা। তো দেখেন দুইটা কালারই মোটামুটি ওয়েবসাইটে কিন্তু সে কভার করে ফেলছে, তাই না? ইমেজ গুলো যদি আমরা বাদ দিই, এবং এই যে ওয়েবসাইটটা এটার কথা যদি চিন্তা করি, দেখেন তার এখানে আপনার যেই লোগোটা ইউজ করছে ওইখানে আপনার মাল্টি কালার আছে, তাই না? তো মাল্টি কালার আসলে হয় না, ব্র্যান্ড কালার নরমালি একটাই হয়, বুঝছেন? মাল্টি কালার আসলে ব্র্যান্ড কালার হয় না। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3টা কালারের কম্বিনেশনে সে লোগোটা মেক করছে, তাই না? এবং এই কালারগুলো তার এই যে এই জায়গাগুলোতে প্রপারলি অ্যাপ্লাই হয়েছে কিনা সেটা এখন দেখার বিষয়। তো আমরা যদি দেখি যে তার যে ব্র্যান্ড কালার, আমরা যদি ধরি 3টেই তার ব্র্যান্ড কালার হয়, তাহলে 3টা কালার নিয়েই তার ওয়েবসাইটটা হওয়ার কথা ছিল, তাই না? অ্যাপ্লাই করার কথা ছিল। তো সেটা কি প্রপারলি অ্যাপ্লাই হয়েছে? আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবেন যে এই যে ব্র্যান্ড কালার এটা আসলে কোথাও অ্যাপ্লাই করে নাই সে তার ওয়েবসাইটে। দেখেন যে মেনু বারে থাকা যেতে পারতো, তাই না? মেনু বারে যদি আমরা আসি, দেখেন অন্য একটা কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম, তাই না? ব্র্যান্ড কালারের 3টা কালারের যে কোনো একটা রাখলেই কিন্তু এটা সুন্দর দেখা যাইতো। এবং এই দিক দিয়ে যদি আমরা দেখি বা আশেপাশে যদি কোথাও দেখি, কোথাও কিন্তু এই ব্র্যান্ড কালারটা আসে নাই, যেটা আমরা apple.com এ দেখি যে দেখেন তার ব্র্যান্ড কালারটা কিন্তু মোটামুটি ফুটে উঠছে, তাই না? অ্যাশ কালারটা, তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি ব্র্যান্ড কালারের সাথে রিলেটেড না? তো দেখেন যেটা এটা আপনার apple.com, এটা ভালো একটি ওয়েবসাইট এক্সাম্পল। তো এটা যেভাবে রাখছে কিন্তু এই প্রোফিন এলটিডি সেটা কিন্তু সেভাবে রাখে নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা যখন ওয়েবসাইট অডিট করব, যদি আমাদের ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমরা তো এটা ইনশিওর করব, যদি আমাদের ওয়েবসাইট না হয় বা ক্লায়েন্টের হয় সেক্ষেত্রে আমরা এটা বলে দিব, আমরা দেখার পরে বলে দিব যে এখানে ব্র্যান্ড কালারটা আসছে কি আসছে না। তো সেক্ষেত্রে যদি ব্র্যান্ড কালারটা থাকে তাহলে যদি ম্যাচ হয় তাহলে আমরা বলে দেবো যে ঠিক আছে, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলে দিতে পারবো, বলে দিব আমরা। এখানে 3টা পার্ট আছে, একটা হলো আপনার আমরা যেগুলো খুঁজবো, তারপর এখানে একটা কমেন্ট আমাদেরকে করতে হবে যে এটা কি আপনার আসছে, প্রেজেন্ট আছে কি প্রেজেন্ট আছে না, এবং আমরা চাইলে কিন্তু ফার্দার ইনস্ট্রাকশনও দিয়ে দিতে পারি। যদি আমরা আরেকটু বেটার কিছু আশা করি ক্লায়েন্ট থেকে, তাহলে কিন্তু ফার্দার ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিতে পারি যে আসলে এটা কি করা উচিত তাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে প্রোফিন এলটিডির কথা যদি চিন্তা করি, তাহলে কি ব্র্যান্ড কালার কি ম্যাচ আছে? ম্যাচ তো নাই। সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে নট ম্যাচ, এভাবে বলে দিব, বা আমরা বলে দিতে পারি যে কালার নিড টু অ্যাপ্লাই ইউর ব্র্যান্ড কালার, এরকম টাইপের, যেভাবে আমরা অ্যাকচুয়ালি বোঝাতে পারি। হ্যাঁ, এবং কি কারণে ব্র্যান্ড কালারটা সে ইউজ করবে এটা কিন্তু আমরা চাইলে এখানে একটা কমেন্ট করে দিতে পারি যে ব্র্যান্ড কালারটা কতটুকু গুরুত্ব, এই জিনিসগুলো তাকে বলে দিতে পারবো আমরা। তারপর হলো আপনার টাইপোগ্রাফি। হ্যাঁ, টাইপোগ্রাফি বলতে আমরা যেটা বুঝি যে, হ্যাঁ বলেন। তো তারপর যেখানে ছিলাম আমরা টাইপোগ্রাফিতে ছিলাম। তো টাইপোগ্রাফি বলতে আমরা যেটা বুঝি যে এই ফন্ট গুলোর কথা আমরা বুঝি, এগুলোকে আমরা টাইপোগ্রাফি বলি। তো টাইপোগ্রাফিতে যেটা করতে হয় যে আমরা যদি এই ওয়েবসাইটে দেখি apple.com, আপনি দেখবেন যে এদের যে ফন্ট, এই ফন্ট গুলো আপনার অনেক ভেরিয়েশন নাই ফন্ট গুলোতে, মোটামুটি কাছাকাছি সবগুলো ফন্ট, তাই না? আমরা যদি দেখেন এই হেডিং গুলো দেখি, তারপর এই কন্টেন্ট গুলো দেখি, দেখবেন যে মোটামুটি সবগুলো সিমিলার কিন্তু, তাই না? কিন্তু এই আমরা যদি এই প্রোফিন এলটিডির কথা চিন্তা করি, তাহলেও দেখবো যে মোটামুটি ফন্ট গুলো সিমিলার আছে, তাই না? ফন্ট, তো ফন্টটা কেন গুরুত্বপূর্ণ? ফন্টটা গুরুত্বপূর্ণ এই জন্য আমরা জানি যে অনেক ফন্ট আমরা ইউজ করতে পারি, তাই না? আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফন্ট আছে, অনেক সময় আঁকা বাঁকা ফন্ট থাকে, অনেক ধরনের ফন্ট থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু আমরা সবসময় ইউজারের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে এরকম কোন ফন্ট ইউজ করা হয়েছে কিনা যেটা আপনার ইউজার দেখার পরে সেটা বুঝতে প্রবলেম হবে। অর্থাৎ এখানে যে ফন্ট গুলো ইউজ করবে সেগুলো সিম্পল মানে ফন্ট ইউজ করবে, এটাই স্বাভাবিক। এরকম কোন ফন্ট ইউজ করা যাবে না যে ফন্ট গুলো ইউজার দেখলে তার বুঝতে প্রবলেম হবে। তো আমরা যদি দুইটা ওয়েবসাইটে দেখি, মোটামুটি এটার ফন্ট গুলো কি মোটামুটি ভালোই বলা যায়, আপনার বোঝা যায়, তাই না? ফন্ট গুলো যে একেবারে খারাপ ওইরকম না, কিন্তু ফন্ট গুলো বোঝা যায়। তো সেই ক্ষেত্রে এবং দেখেন ফন্ট গুলো মোটামুটি কাছাকাছি সবগুলো ফন্ট। এই হেডিং এর ফন্ট গুলো যদি আমরা দেখি, মোটামুটি একই ফন্ট ইউজ করছে, এবং তার যে কন্টেন্ট যে ফন্ট গুলো ইউজ করছে মোটামুটি একই ফন্ট ইউজ করছে সবগুলো। তো সেই ক্ষেত্রে আপনার এই ফন্টের কোনো প্রবলেম কিন্তু আমরা ওইরকম ভাবে পাই নাই, তাই না, টাইপোগ্রাফি। তো আমরা যদি আরো এক দুইটা পেজ দেখি, তার কিছু নাই।
তো দেখেন এখানেও মোটামুটি আপনার একই ফন্ট কিন্তু ইউজ করছে, তাই না? এগুলো সেম ভাবে। তো আমাদেরকে দেখতে হবে যে এরকম ফন্টের অনেক ভেরিয়েশন আছে কিনা। যদি অনেক ভেরিয়েশন থাকে তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম। তো যদি এরকম ফন্ট যদি আপনার সব জায়গায় অ্যাপ্লাই হয় একই ফন্ট, তো সেক্ষেত্রে আমরা বলে দেবো যে না, ফন্ট ঠিক আছে। যদি অনেক বেশি ভেরিয়েশন থাকে বা এরকম কোনো ফন্ট ইউজ করে যে ফন্টগুলো আসলে ইউজারকে বুঝতে প্রবলেম হবে বা আমি নিজেই আইডেন্টিফাই করতে পারতেছি না ফন্টটা বা আমার প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যেন একটু ভালো ফন্ট ইউজ করে, চয়েজেবল ফন্ট ইউজ করে, যেটা তার ইউজার এক্সপিরিয়েন্স ভালো করবে। তো সেক্ষেত্রে যদি ফন্ট ঠিক থাকে তাহলে আপনি দিয়ে দিবেন ম্যাথস দিয়ে দিবেন বা ঠিক আছে বা একই ফন্ট সব জায়গায় অ্যাপ্লাই হয়েছে গুড। অথবা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে বলে দিবেন যে ফন্ট গুলো তো সব জায়গায় যেন একটা বা দুইটা ফন্টই ইউজ করে। আমরা যদি নরমালি চিন্তা করি তো আমাদেরকে এটাও ইনশিওর করতে হবে যে ফন্ট যে ফন্ট গুলো ইউজ করতেছি আমরা এক এক সময় এক এক ফন্ট ইউজ করতেছি কিনা, নাকি আমাদের ব্র্যান্ডেড যে ফন্ট সেটা আমরা ইউজ করতেছি। তারপর যেটা আমাদের দেখতে হবে যে যখন আমরা বিভিন্ন কোম্পানির কথা চিন্তা করি, যেরকম যখন সার্ভিসের কথা চিন্তা করি, তো ওই জায়গাগুলোতে আমরা সাধারণত কি করি, যখন কোনো সার্ভিস কিনতে যাই আমরা দেখি তাদের প্রাইভেসি পলিসি কিরকম থাকে, তাদের টার্মস এন্ড সার্ভিস কিরকম থাকে, রিফান্ড পলিসি কেমন। ই কমার্স বিজনেসের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিফান্ড পলিসি কিরকম থাকে, বা আপনার পেমেন্ট গেটওয়ে কিরকম, এটাও অ্যাড করে দিতে পারেন যে পেমেন্ট গেটওয়ে কিরকম, পেমেন্ট গেটওয়ে। তারপর আপনার আরো গুরুত্বপূর্ণ পেজ থাকতে পারে। তো এই পেজগুলো আছে কিনা সেটাও ইনশিওর করতে হবে যদি সার্ভিস আপনার ওয়েবসাইট হয়, বুঝছেন? বা প্রত্যেকটা কোম্পানিরই তো একটা প্রাইভেসি পলিসি থাকা উচিত, তাই না? বা আমি যদি একটা প্রোডাক্ট কিনি সেক্ষেত্রে রিফান্ড পলিসি আমার জানা উচিত যে আমার প্রোডাক্টটা যদি খারাপ করে সেক্ষেত্রে এটা রিফান্ড দিবে কিনা, তাই না? তো এইগুলোর জন্য তো নরমালি একজন ভিজিটর আপনাকে আস্ক করবে না মেইল করে, তাই না? বা যদি মেইল করে আস্কও করে, আপনি ঠিক কতজন ভিজিটরের রিপ্লাই দিবেন ইমেইলে, সেটা আপনার জন্য একটা প্রবলেম হয়ে যাবে না? যে আপনার এরকম মেইল তো অনেক আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা রিফান্ড পলিসি পেজই ক্রিয়েট করে ফেলেন, যে যেখানে আপনার এইগুলোতে একই কথা, তাই না? রিফান্ড পলিসি যেটা কি সবসময় চেঞ্জ হয়, সবসময় তো চেঞ্জ হয় না, একই কথা থাকে। তো রিফান্ড পলিসি পেজটা কিন্তু আপনি একটা পেজে ক্রিয়েট করে ফেলতে পারেন, যেখানে আপনার রিফান্ড পলিসি সম্পর্কে কথাবার্তা বলবেন। তো আর ইউজাররা যেটা করে সাধারণত বায়াররা যারা কিনে কাস্টমার, এরা কিন্তু আপনার এগুলোর জন্য মেল করে না, এগুলো এরা দেখে যে রিফান্ড পলিসি কিরকম বা পেমেন্ট কোন কোন ওয়েতে পেমেন্ট করা যায়, এই পেজগুলো আপনার দেখে এরা যে আছে কিনা। বা আমি যেটা বললাম যে আমি যদি প্রোডাক্টটা কিনি তাহলে এটা রিফান্ড হবে কিনা, যদি রিফান্ড হয় সেক্ষেত্রে কত পার্সেন্ট রিফান্ড করবে, কত পার্সেন্ট কেটে রাখবে, এই জিনিসগুলো কিন্তু জানা প্রয়োজন একটা প্রোডাক্ট কেনার আগে। বা তাদের টার্মস এন্ড সার্ভিস গুলো কি কি, যদি আমি এখান থেকে সার্ভিস নেই, বা প্রাইভেসি পলিসি কি। তো এই পেজগুলো হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ পেজ একটা ওয়েবসাইটের। তো আমাদেরকে এটা ইনশিওর করতে হবে যে এই ওয়েবসাইটে আমরা যে ওয়েবসাইটটা অডিট করব সেটাতে অ্যাপ্লাই করা হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে এই পেজগুলো সাধারণত এই ফুটারের দিক দিয়ে থাকে। তো আমরা যদি দেখি যে এই পেজগুলো আছে কিনা, আমরা কিন্তু এখানে এই ফুটারের দিকে চাইলে বা আমরা যদি এই মেনু বারে চাই তাহলে কিন্তু আমরা এই পেজগুলো পাবো নরমালি। কারণ এই পেজগুলো সাধারণত এই দুইটা জায়গায় থাকে, হয়তো আপনার এই প্রথমে থাকবে, না হয় আপনার ফুটারে থাকবে, ফুটারে থাকার চান্স বেশি। তো সেই ক্ষেত্রে দেখেন অ্যাপলের কথা যদি চিন্তা করি, অ্যাপল কিন্তু এই পেজগুলো আপনার অ্যাপ্লাই করছে, আপনি যদি দেখবেন। তো সেক্ষেত্রে যদি আমরা এই প্রফিন এলটিডির কথা চিন্তা করি, তো তাদেরকে দেখতে হবে যে তারা আপনার এই টার্মস এন্ড সার্ভিস, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, এই পেজগুলো আছে কিনা। তো আমরা যদি দেখি কোথাও কিন্তু এই পেজগুলো অ্যাপ্লাই নাই, এই পেজগুলো এরা রাখে নাই, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড রিটার্ন পলিসি এরকম টাইপের কোনো পেজ কিন্তু এখানে নাই। বা আমরা যদি উপরে দেখি তাহলে এখানেও কিন্তু আপনার এই পেজগুলো নাই, তাই না? তো এটা কিন্তু আপনার ভালো কোনো ওয়েবসাইটের আপনার লক্ষণ না, সেটা বিষয়। তারপর আপনার এই পেজগুলো যদি না থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই পেজগুলো রাখতে হবে যদি আপনি সার্ভিস দেন বা যদি কোনো প্রোডাক্ট সেল করেন, এই জিনিসগুলো ইনশিওর করা অত্যন্ত জরুরি। তো সেক্ষেত্রে যদি এই পেজগুলো না পাই আমরা এই দুইটা জায়গায় খুঁজে, সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে এই পেজগুলো আমরা পাই নাই, এই পেজগুলো অবশ্যই তোমার রাখা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে কেন রাখা উচিত, সেটা কিন্তু আমরা লাস্টে কমেন্ট করে বলে দিতে পারি, ফার্দার ইনস্ট্রাকশনে, যে এই পেজগুলো ভিজিটররা দেখে বা যদি যেই
ওয়েবসাইট হয় সেই ওয়েবসাইটের পার্সপেক্টিভে আমরা সাধারণত লিখবো। যদি ই কমার্স হয় তাহলে বলবো যে ই কমার্সের ক্ষেত্রে সেটা কেন আসা উচিত, বা যদি সার্ভিস হয় সার্ভিসের ক্ষেত্রে এটা কেন আসা উচিত, সেইভাবে আমরা বলে দিব তাদেরকে, একটা রিকমেন্ডেশন দিয়ে দিব যে এই পেজগুলো এভাবে তুমি অপটিমাইজ করে নাও, এটা তোমার এভাবে হেল্প করবে। তো যদি না, অথবা আপনি যদি এত লিখতে না চান সেক্ষেত্রে আপনি জাস্ট লিখে দিতে পারেন যে এই পেজগুলো অ্যাপ্লাই করা হয় না বা এই পেজগুলো পাই নাই, সো এই পেজগুলো তোমার ক্রিয়েট করা উচিত। তারপর যেটা আছে যে কন্টাক্ট আস পেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সব ধরনের ওয়েবসাইটে কন্টাক্ট আস পেজ থাকে। সাধারণত যেটা হয় যে একজন ভিজিটর এখানে আসার পরে কোনো সাজেশন থাকতে পারে বা আপনার সাথে কন্টাক্ট করার প্রয়োজন থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার এই কন্টাক্ট আস পেজটা কিন্তু থাকা জরুরি। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ভিজিটর আপনার সাথে কি কন্টাক্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে এটা সব ধরনের ওয়েবসাইটে থাকবে, ব্লগ ওয়েবসাইট বলেন বা ই কমার্স বলেন বা আপনার আদার্স যে টাইপের ওয়েবসাইটে বলেন, এটা সব ওয়েবসাইটেই ইনশিওর করতে হবে। তো সেক্ষেত্রে কন্টাক্ট আস পেজটা আপনার মেনু বারেই থাকবে অথবা এই ফুটারে থাকবে। সেক্ষেত্রে এখানে দেখবেন, দেখার পরে যেটা করতে হবে যে আমাদেরকে এই কন্টাক্ট আস পেজে ভিজিট করতে হবে। হ্যাঁ, ভিজিট করে তারপর আপনার এখানে ইনশিওর করতে হবে যে এই পেজটাতে ভিজিট করা যাচ্ছে কিনা বা আপনার এই পেজটার মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে কিনা। তো দেখেন আমরা যখন এই ফুটার থেকে কন্টাক্টে আসলাম তখন কিন্তু আপনার এই নট ফাউন্ড দেখাচ্ছে, তাই না? তার মানে এটা লিংক করা হয় নাই ঠিকভাবে। আবার আমরা যখন এই এখান থেকে আসছি কন্টাক্টে তখন কিন্তু ভিজিট করতেছে, তাই না? অর্থাৎ আমরা কন্টাক্ট আস পেজে আসতে পারতেছি। তাহলে এটা কিন্তু একটা প্রবলেম আমরা পাইলাম, তাই না? দুই জায়গায় দুইটা লিংক করা আছে। দেখেন আমরা যদি এখান থেকে ঠিক ওপেন করি তাহলে এটা একটা লিংক যেটার সাথে লিংক করা হয় না, আর এটা একটা লিংক। আসলে অ্যাকচুয়ালি লিংকটা এরকমই হওয়া উচিত ছিল এটা, কারণ এটার যে পারমালিংক সেটা কিন্তু ঠিক নাই। তো যাই হোক, এখানে আমরা কন্টাক্ট আস পেজটা পেলাম, কিন্তু এটাও অবশ্যই বলে দিতে হবে যে তোমার যে ফুটারে যে কন্টাক্ট ইনফরমেশনটা রাখছো ওইখান থেকে কিন্তু তোমার কন্টাক্ট আস পেজে যাওয়া যাচ্ছে না। তো সেটাও তাদেরকে ঠিক করার জন্য বলতে হবে। তো এখন বিষয় হলো যে কন্টাক্ট আস পেজ যে আছে ঠিক আছে এখানে রাখছে, বাট এটা দিয়ে অ্যাকচুয়ালি যে ওয়েবসাইট ওনার তার পর্যন্ত রিচ করা যায় কিনা সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আপনি এখানে একটা ডেমো পারপাস একটা মেইল করতে পারেন আপনার ক্লায়েন্টকে, যে একটা মেইল করে আপনি ক্লায়েন্টকে নক করতে পারেন যে আমি একটা মেইল করছি তোমার কন্টাক্ট আস পেজের থ্রুতে, তুমি মেইলটা পাইছো কিনা আমাকে ইনশিওর করো। যদি মেইলটা তার পর্যন্ত রিচ করে তাহলে তো ঠিক আছে, কন্টাক্ট আস পেজটা ঠিক আছে। যদি মেইলটা তার পর্যন্ত রিচ না করে তাহলে কি পেজটাতে প্রবলেম আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এটা ঠিক করে নিতে হবে পেজটা। তো এটা ডেভেলপারকে দিয়ে ঠিক করে নিবে সে। এবং পাশাপাশি এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে তার বিজনেস ইনফরমেশন সেইগুলো আমাদেরকে ইনশিওর করতে হবে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসটা ইনশিওর করতে হবে যে ঠিক এই অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে তার বিজনেসটা আছে কিনা। এই জন্য যদি আপনার বিজনেসটা ফিজিক্যাল বিজনেস হয় সেক্ষেত্রে ভিজিটর কিন্তু আপনার বিজনেসে অ্যাড্রেসে যেতে পারে, তাই না? গিয়ে যদি দেখে আপনার বিজনেসটা ওখানে নাই সেক্ষেত্রে ভিজিটরের কি আপনার সম্বন্ধে কি ভালো কোনো হবে, ইমপ্রেশন হবে? তো সেক্ষেত্রে ক্লায়েন্টকে অ্যাক্স করা যেতে পারে যে দেখো তোমার এই কন্ট্যাক্ট পেজে এই ইনফরমেশনটা দেওয়া আছে, বিজনেস অ্যাড্রেস এটা দেওয়া আছে, তো তুমি কি এই অ্যাড্রেসে তোমার বিজনেসটা আছে কিনা সেটা তাকে বলবেন ইনশিওর করার জন্য। যদি সে যদি দেখলেই তো বলতে পারবে, তাই না, তার বিজনেসটা এখানে আছে কিনা। সে যদি থাকে তাহলে বলবে ঠিক আছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনি বলে দিবেন যে তোমার এই বিজনেস যে অ্যাড্রেস সেটা আপডেট করা উচিত বা ইমিডিয়েট আপডেট করা দরকার। এবং পাশাপাশি যে মেইলিং ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন গুলো এবং এই ফোন নাম্বার গুলো তাকে জিজ্ঞেস করে অ্যাক্স করতে পারেন, অথবা যদি তাকে একটা ফোন করতে পারেন সেভাবেও করা যেতে পারে, অথবা তাকে এই ফোন নাম্বার গুলো দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপনি যে ফোন নাম্বার গুলো এখানে দিয়ে রাখছেন সেগুলো অ্যাক্টিভ আছে কিনা, ফোনগুলো এই ফোনগুলো দিলে আসলে ফোন রিসিভ করে কিনা, এই জিনিসগুলো ইনশিওর করতে হবে। তো এইভাবে আমরা ইনশিওর করতে পারি যে পেজগুলো আছে কিনা। যদি এই পেজগুলো থাকে তাহলে তো আমরা বলে দিব এখানে যে ঠিক আছে আছে, যদি না থাকে তাহলে আমরা বলে দিব যে অবশ্যই একটা কন্টাক্ট আস পেজ নেই। এবং পাশাপাশি আমরা যে প্রবলেমটা দেখলাম এখানে যে এখান থেকে ভিজিট করতে পারতেছি না আমরা, তো সেই ক্ষেত্রে এটাও আমরা তাকে বলে দিব যে তোমার এই মেনু বার যেটা এখান থেকে ভিজিট করা যাচ্ছে, বাট ফুটার মেনু যেটা ওইখান থেকে কি ভিজিট করা যাচ্ছে না, অবশ্যই তোমার এটা সলভ করে ফেলো। তো এটা আমরা এভাবে বলে দিব তাকে। তারপর যেটা আছে যে আপনার ফেভিকন, এই ফেভিকনটা বিশেষ করে এসইও এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ফেভিকন বলতে আমরা যেটা বুঝি যে এই ঠিক এই জায়গায় যে আমরা লোগোটা দেখি
এটাকে আমরা ফেভিকন বলি। তো সেই ক্ষেত্রে এটা আছে কিনা সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। তো এটা নরমালি মোটামুটি থাকে সব ওয়েবসাইটে, যদি এটা থাকে তাহলে আমরা বলে দিব যে প্রেজেন্ট আছে, যদি না থাকে সেক্ষেত্রে বলে দিব যেন ফেভিকনটা অ্যাড করে। অবশ্যই অ্যাড করার ক্ষেত্রে তার বিজনেস যে ব্র্যান্ড নেম দিয়ে যেন অ্যাড করে সেটা আমরা বলে দিব, কারণ আমরা জানি যে ইমেজটা তো সাধারণত নরমালি চিনতে পারবে না গুগল, তাই না? তো সেক্ষেত্রে আমরা ওই যে ইমেজটাকে অপটিমাইজ করে তারপর এখানে অল্টার টেক্সট ইউজ করে আমরা এই ফেভিকনটা ইউজ করতে বলে দিব তাকে সাজেশনে। তো এটা ছিল ব্র্যান্ডিং নিয়ে। ব্র্যান্ডিং নিয়ে যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে কলাম আরো বাড়িয়ে আপনি অ্যাড করতে পারবেন, যদি আপনার প্রয়োজন মনে করেন যে না আরো এক দুইটা জিনিস অ্যাড করা দরকার। তারপর যেটা আছে যে ডিজাইনেরও অনেক জিনিস আছে যেগুলো আমাদের ইনশিওর করা উচিত এসইও পারপাসে, অর্থাৎ ইউজার এঙ্গেজ বাড়ানোর জন্য আমাদের এই জিনিসগুলো ইনশিওর করতে হবে। তো এটাই প্রথমে যেটা আছে যে ডিজাইনে অ্যাবভ দ্য ফোল্ড। তো অ্যাবভ দ্য ফোল্ড বলতে আমরা মূলত কি বুঝি? আমরা যখন একটা ওয়েবসাইটে আসি, আসার পরে কোনো স্ক্রলিং ছাড়া, অর্থাৎ আমি আসার পরে স্ক্রলিং করে উপরে নিচে না গিয়ে যে যতটুকু জায়গায় আমরা দেখতে পাই সেটাকে বলা হয় অ্যাবভ দ্য ফোল্ড। আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ একটা ওয়েবসাইটে আসার পরে আমরা স্ক্রলিং করে নিচে যাই, তাই না? নিচে উপরে যাই। তো স্ক্রলিং না করে একটা ওয়েবসাইটে আসার পরে ঠিক যতটুকু স্পেস দেখা যায় আমরা আমাদের ডিভাইসে দেখতে পারি সেটাকে আমরা অ্যাবভ দ্য ফোল্ড বলি। তো এই অ্যাবভ দ্য ফোল্ডটা খুবই গুরুত্বপূর্ণ বিজনেসের জন্য বা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই অ্যাবভ দ্য ফোল্ডে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো রাখতে পারি, যেখানে আমাদের মেইন যে সার্ভিস বা মেইন যে কথাবার্তা সেগুলো আমরা অ্যাবভ দ্য ফোল্ডে রাখবো। কারণ ভিজিটর এখানে আসার পরে যদি মনে করেন যে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো না পাই, যেই মানে ইনফরমেশনের জন্য বেসিক্যালি আপনাকে খুঁজে পাইছে সে গুগলে, তো এখানে আসার পরে যদি সেটা পায় তার জন্য আপনার সাইটটা মানে ভিজিট করতে সুবিধা হয় এবং তার এনগেজ বাড়ে সেই ক্ষেত্রে। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, এই অ্যাবভ দ্য ফোল্ডটা যথেষ্ট ভালো কিনা, নাকি এরকম যে এখানে অনেক ইনফরমেশন দিয়ে থয়ে রাখছে সেটাও একটা বিষয়। যে তারপর যে ইমেজ গুলো ইউজ করতেছে ইমেজ গুলো কতটুকু দেখতে সুন্দর লাগছে সেটাও আমাদেরকে ইনশিওর করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আমরা যদি এই অ্যাপলে আসি তাহলে এদের অ্যাবভ দ্য ফোল্ড এবং আপনার এই যে ওয়েবসাইট প্রোফাইল এলটিডি এদের অ্যাবভ দ্য ফোল্ড, দুইটা যদি আমি চিন্তা করি তাহলে কোনটা আমি ভালো হিসেবে ধরবো? যে চিন্তা করি দেখেন কোনটাকে আমাদের কাছে নরমালি যদি আমরা চিন্তা করি কোনটা আমাদেরকে দেখতে ভালো লাগে? এটা ভালো লাগতেছে? ভালো করে তো দেখেন সেটা আছে একটা বিষয়। দেখেন এই অ্যাবভ দ্য ফোল্ডটা আমরা যদি নরমালি চিন্তা করি, দেখেন এদের লেটেস্ট যে আপনার ইনফরমেশন গুলো আছে সেইগুলো এখানে রাখছে, হ্যাঁ অ্যাপলে, এবং এদের হোয়াইট স্পেসটাও মোটামুটি অনেক, তাই না? অর্থাৎ এখানে হিজিবিজি টাইপের কোনো কিছু কিন্তু লাগছে না আমার কাছে। আমি যদি চিন্তা করি যথেষ্ট ক্লিন মনে হচ্ছে জিনিস, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যদি এটার কথা চিন্তা করি, তো এটা যদি চিন্তা করি তাহলে অনেকটাই খিজিবিজি লাগতেছে, তাই না? দেখেন আপনি নরমালি চিন্তা করেন, দেখেন এখানে একটা লেখা আছে, ওইখানে ফন্ট, তারপরে এখানে প্রোডাক্ট, মানে অনেক জিনিস চলে আসছে না? পাশাপাশি হোয়াইট স্পেস কোথায় আমার? আমি যদি পুরাটাতেই যদি এত ইনফরমেশন দিয়ে রাখি তাহলে ইউজারের যে মানে ইমপ্রেশন সেটা নষ্ট হয়ে যাবে। ইউজার কিন্তু ভালোভাবে নেয় না এটা। এখানে যথেষ্ট হোয়াইট স্পেস থাকা দরকার, হ্যাঁ বুঝছেন? তারপরে দেখেন আমি যদি এখন ঠিক আছে 7 অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্ট এগুলো আমি বুঝতে পারলাম, সেক্ষেত্রে আমি চাচ্ছি প্রোডাক্টটা দেখতে ক্লিক করে, সেক্ষেত্রে আমি কি যেতে পারছি এখানে ক্লিক করে এই প্রোডাক্টে? তাহলে আমার জন্য কিন্তু এখানে লার্ন মোর একটা অপশন সেখানে রাখছে, বাট আমি কিন্তু এগুলোতে ভিজিট করে এই প্রোডাক্টে যেতে পারছি না, কারণ এই প্রোডাক্টটা কিনতে আমি ইচ্ছুক, যেহেতু অলরেডি 7 টাইম সে অ্যাওয়ার্ড পাইছে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু এই প্রোডাক্টে যাওয়ার কোনো অপশন রাখে নাই। তো এটা কিন্তু ইউজার এনগেজটা কি হলো না ঠিক মতো। অন্যদিকে আমরা যদি অ্যাপলের কথা চিন্তা করি, এটা তাদের লেটেস্ট যে একটা মানে প্রোডাক্ট এবং এটার প্রাইস কমাইছে কি বাড়াইছে শুনুন না, যাই হোক। তো সেই ক্ষেত্রে এটা এদেরকে অনেক গুরুত্বপূর্ণ যেটা বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু যদি চাই সেক্ষেত্রে দুইটা অপশনে এরা রাখছে। আমি চাইলে এখান থেকে
কিনতে পারবো গিয়ে প্রোডাক্টটা, অথবা এই প্রোডাক্টটা সম্পর্কে এখান থেকে লার্ন মোরে ক্লিক করে জানতে পারবো। তাহলে এটা কি হলো, এটা ইউজার ফ্রেন্ডলি হলো না? আমি যদি চিন্তা করি আমার জন্য কি হলো, এটা আমার ঠিক আছে, এটা লেটেস্ট ইনফরমেশন, আমি কিন্তু ক্লিক করে চলে গেলাম তাদের পেজে। তো দেখেন এখানে আসার পরে এই প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন দিচ্ছে, প্রোডাক্টটা নিয়ে কি আসে বিষয় এবং এটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি কি আসে বিষয়, সবকিছু কিন্তু আমি এখানে পাচ্ছি, তাই না? তো এটা যতটা ইউজার ফ্রেন্ডলি, আমরা কিন্তু এই ওয়েবসাইটে আসলে এটাতে ক্লিক করে যেতে পারছি না, আমাদের জন্য কল টু অ্যাকশন ইনস্যুর করে নাই। তো এবং পাশাপাশি এটার যে হোয়াইট স্পেস আছে যেরকম ক্লিন আছে, কিন্তু এটা কিন্তু এরকম ক্লিন দেখাচ্ছে না। তো অবশ্যই এই অ্যাবভ দ্য ফোল্ডটা আমাদেরকে দেখতে হবে, আমাদের এখানে একটু চয়েজি হতে হবে আমরা যখন এটা করব, যে কতটুকু ক্লিন আছে এবং কতটুকু এটা ইউজফুল সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। তো দুইটাই যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা অবশ্যই এটাকে খারাপ একটা মানে এক্সাম্পল হিসেবে ধরতে পারি, যে যেরকম থাকার কথা, যে ইমেজটার সাথে যদি প্রোডাক্টটা লিংক করা হতো তাহলে আমি চাইলে কিন্তু এই প্রোডাক্টটা দেখে আসতে পারতাম। এবং যেহেতু এরা লার্ন মোর একটা অপশনই রাখছে এখানে ইমেজে, সেক্ষেত্রে কিন্তু এটার সাথে লিংক করা যেত, বা এটাকে ইমেজে না দিয়ে কিন্তু আলাদা একটা রাখতে পারতো, যেখানে আমি ক্লিক করে প্রোডাক্টের সম্পর্কে জানতে পারতাম। এবং যথেষ্ট হোয়াইট স্পেস নাই, আমরা যদি দেখি পুরা অ্যাবভ দ্য ফোল্ড জুড়েই তার এখানে কথাবার্তা রয়েছে, এবং অনেক কথাবার্তা এখানে কিন্তু বলে ফেলছে, যে এটা আসলে এত কথাবার্তা লেখা কিন্তু সুন্দর লাগে না দেখতে। তো সেক্ষেত্রে আমরা এটা যদি অ্যাবভ দ্য ফোল্ড ঠিক থাকে তাহলে আমরা বলে দিব ওকে, ঠিক না থাকলে আমরা বলে দিব যে তোমার অ্যাবভ দ্য ফোল্ডের ঠিক কোথায় প্রবলেম সেটা আমরা বলবো। এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে এনাফ হোয়াইট স্পেস এখানে নাই, এবং সে যে ইমেজটা ইউজ করছে এই ইমেজটার সাথে ওই প্রোডাক্টের লিংক করা হয় না, এই ইনফরমেশন গুলো আমরা একটু বলে দিব। এবং ফার্দার ইনস্ট্রাকশন এটাও বলে দিতে পারি যে তুমি যে ইমেজটা ইউজ করছো, ইমেজে যে লার্ন মোর অপশনটা রাখছো সেটা তো ক্লিকেবল না, তো সেক্ষেত্রে তুমি ইমেজটা এডিট করতে পারো, ইমেজটাকে আরেকটু ক্লিন করতে পারো, ক্লিন করে এই ইমেজটার সাথে তোমার যে ব্র্যান্ড কালার সেটা অ্যাপ্লাই করতে পারো ইমেজে। তাহলে যেটা হবে যে ওয়েবসাইটটা অ্যাবভ দ্য ফোল্ড দেখতে আরো সুন্দর লাগবে, আরো আই ক্যাচিং হবে, কিন্তু ইউজার আসার পরে দেখা যাবে এখানে তোমার এনগেজ বাড়বে, ইউজার অনেকক্ষণ থাকবে, প্রোডাক্টের সম্পর্কে জানতে চাইবে। তো এই ইনস্ট্রাকশন গুলো আমরা তাকে দিয়ে দিতে পারি। তো তারপরে হলো হোয়াইট স্পেস, অ্যাবভ দ্য ফোল্ডের হোয়াইট স্পেস যেটা বললাম, অলরেডি বললাম যে কতটুকু ফাঁকা জায়গা আছে, এরকম না যে অনেক ফাঁকা জায়গা রাখবেন, আবার এরকমও না যে অনেক কি লিখা রাখবেন, আপনার একটা স্ট্যান্ডার্ড ভাবে আসতে হবে। এবং পাশাপাশি যেটা করতে হবে যে এই হোয়াইট স্পেসটা পুরো ওয়েবসাইটে কিরকম আছে সেটাও দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, অ্যাবভ দ্য ফোল্ডের সময় আমরা শুধু অ্যাবভ দ্য ফোল্ডটাই দেখবো, যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ, অ্যাবভ দ্য ফোল্ডটা কতটুকু সুন্দর। তারপর হলো আপনার বাকি জিনিসগুলো আমরা দেখবো, যে বাকিগুলোতে কতটুকু আপনার অ্যাবভ দ্য হোয়াইট স্পেস আছে। তো আমরা যদি দেখেন এখানে চিন্তা করি যে এই অ্যাবভ দ্য ফোল্ডটা বাদে যদি আমরা নিচে আসি, তাহলে দেখেন এগুলোতে কি যথেষ্ট ক্লিন মনে হচ্ছে না, এবং এনাফ হোয়াইট স্পেস কিন্তু আছে। হোয়াইট স্পেস বলতে আমরা বুঝছি মানে এই খালি জায়গাগুলো। হ্যাঁ, তো দেখেন এখানে আপনার এই যে ইমেজগুলো ইউজ করছে এগুলোতে কিন্তু যথেষ্ট হোয়াইট স্পেস আছে, এবং এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করছে এগুলো কি এরকম হচ্ছে যে একটার সাথে একটা গ্যাসে গেছে, এরকম এরকম না, কিন্তু যথেষ্ট হোয়াইট স্পেস আছে। এবং আমরা যদি এই ওয়েবসাইটটাতে আসি প্রফেশনালিটি, দেখেন এদের হোয়াইট স্পেস আপনার পরবর্তীতে যদি চিন্তা করি, পরবর্তীতে হোয়াইট স্পেস মোটামুটি আছে, তাই না? এই সেকশনে হোয়াইট স্পেস ঠিক আছে, কিন্তু এই সেকশনে এসে মনে হয় একটু মানে একটু চাপাই ফেলছে, তাই না? আরেকটু রাখা যেতে পারতো এখানে, এবং আপনার এইগুলো আরেকটু ফাঁকা রাখা যেতে পারতো। তবে একেবারে যে খারাপ হয়েছে এরকম না কিন্তু। হ্যাঁ, মোটামুটি মোটামুটি আপনি ধরেন 50% ঠিক আছে ধরতে পারেন। কিন্তু অনেক ওয়েবসাইটে দেখবেন যেখানে এই জিনিসগুলো ইনশিওর করে না, এরা চিন্তা করে যত বেশি ইনফরমেশন এখানে দেওয়া যায়, কিন্তু ওইরকম আসলে এরকম না ব্যাপারটা, যে অনেক বেশি ইনফরমেশন দিয়ে দিবেন এতে করে ইউজার এনগেজমেন্ট আপনার বেড়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমরা এসইওর ভাষায় একটা জিনিস বলে ইউএক্স, হ্যাঁ, ইউএক্স ইউজার এক্সপেরিয়েন্স, ওই জিনিসটা আমাদেরকে মূলত এই জায়গাতে ইনশিওর করতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি দুইটার কথা চিন্তা করি, এটা যেরকম ভাবে হোয়াইট স্পেস মেইনটেইন করছে, এই ওয়েবসাইটটা এইভাবে হোয়াইট স্পেস মেইনটেইন করে নাই, তবে মোটামুটি ভাবে করেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি হোয়াইট স্পেস মেইনটেইন করে প্রপারলি, তাহলে আমরা বলে দিব যে ঠিক আছে, প্রপারলি অ্যাপ্লাই হয়েছে। যদি না থাকে তাহলে আমরা বলে দিব যে এই সেকশনে হয়তো তুমি যে সেকশনটা এখানে সে ইউজ করছে, যে এই সেকশনটা আমরা দেখি একটু হিজিবিজি করে ফেলছে, তাই না? তো এই সেকশনটা আমরা মেনশন করে দিতে পারি যে তোমার এই সেকশনটা আরেকটু
কি হোয়াইট স্পেস রাখা যেতে পারে, তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। এবং এই হোয়াইট স্পেস গুলোর পাশাপাশি আমাদেরকে দেখতে হবে কতটুকু ক্লিকেবল আছে জিনিসগুলো। এই জিনিসগুলো আমাদের এখানে কোনো ক্লিকেবল নাই এগুলো, তাই না? এখান থেকে চাইলে কোথাও মুভ করা যাচ্ছে না। এবং এরপরে যেটা আছে ডিজাইনিং এ, সেটা হলো আপনার এই কল টু অ্যাকশন। আসলে এই ডিজাইনিং এ এই পার্টগুলো আসে মূলত কেন? তো এই পার্টগুলো কিন্তু মূলত ডিজাইনিং এর কাজে, তাই না? একজন ডিজাইনারই তো এই জিনিসটা ইনশিওর করতে পারবে, তাই না? একজন এসইও এক্সপার্ট কি এই জিনিসটা ইনশিওর করতে পারবে? পারবে না, এটা ডিজাইনার পারবে। তো সেই ক্ষেত্রে আমরা অডিট করব, অডিট করে আমরা বলে দিব, কিন্তু সে এটা অ্যাপ্লাই করাবে কিন্তু এরকম না যে আমি যখন অডিট করব সেটা আমি অ্যাপ্লাই করব। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করবে যার কাজ সে অ্যাপ্লাই করবে। বা আমার যদি পসিবল হয়, আমি যদি এট এ টাইম ওয়েব ডিজাইনার হই, তাহলে সেক্ষেত্রে আমি এটা করতে পারি। আদারওয়াইজ এটা আমরা বলে দিব, সে তার ডেভেলপারকে দিয়ে কাজটা করায় নেবে। তো পরে যেটা আছে সেটা হলো কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনটাও একটা ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি যেটা বলছিলাম যে দেখেন এই ওয়েবসাইটে আমরা যেখানেই যাই না কেন, যে প্রোডাক্টই দেখি কেন, প্রত্যেকটা প্রোডাক্টই আমরা ব্রাউজ করতে পারবো। দেখেন এখানে একটা ইমেজ দেওয়া আছে, তাই না? এই ইমেজটা, হ্যাঁ, তো ইমেজটাতে যথেষ্ট ইনফরমেশন কিন্তু নাই, তাই না? বাট ইমেজটা দেখে মনে হচ্ছে যে ভালো কিছু আমার জন্য আছে। এখন আমি যদি চাই যে এই অ্যাপল টিভি প্লাসে আমি যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য অন্য কোথাও গিয়ে কিন্তু খুঁজতে হচ্ছে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই পেজে চলে যেতে পারবো, ইজিলি আমি চলে আসতে পারতেছি, তাই না? কারণ এখানে ইমেজটার সাথে লিংক করা হয়েছে, ইন্টারনালি লিংক করা হয়েছে। যেখানে আমি ক্লিক করলেই দেখেন আমি ওই পেজে, পার্টিকুলার পেজটা চলে আসবো। অ্যাপলের যে টিভি প্লাস আছে, অর্থাৎ এই টিভি প্লাস পেজে আমি চলে আসলাম। তাহলে আমার জন্য কি অনেকটা ইজি হলো না? ইউজার নেভিগেশন কি অনেক ইজি হলো না? আর সেক্ষেত্রে আমরা যদি এই ওয়েবসাইটে চিন্তা করি যে দেখেন এখান থেকে আমি যদি চাই যে এই যে ইয়াটা আছে, যে আইটেমটা রাখছে, আমি চাচ্ছি এই আইটেমটাতে চাইতে। এখন তো আমি যদি এই আইটেমটাতে ক্লিক করি, আমি দেখি যাইতে পারি কিনা। আমাকে কোথায় নিয়ে আসলো এরা কিন্তু কোথাও আমাদের সাথে লিংক করে নাই, তাই না? আমরা কিন্তু এখন চাইলেও এই যে ইমেজ গুলো ইউজ করছে অবশ্যই গুরুত্বপূর্ণ ইমেজ, তাই না? তাদের প্রোডাক্টের ইমেজ, তাই না? তো এই ইমেজ গুলোর সাথে এই প্রোডাক্টের যে পেজ, ওই পেজটা লিংক করার দরকার ছিল না। তাহলে কি হতো আমার জন্য? যেটা হতো, আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, ঠিক আছে, আমি এটাতে ক্লিক করে আমি ওই ওয়েবসাইট, ওই পেজে চলে যেতাম, তাই না? এখন আমাকে যেটা করতে হবে, এখানে খুঁজতে হবে এই প্রোডাক্টটা কোথায় আছে, তাই না? তো এটা কি ইউজার ফ্রেন্ডলি হলো? একজন ভিজিটর কি এত সময় আছে এখানে আইসা আপনার ওয়েবসাইটে খুঁজে তারপরে এই প্রোডাক্টটা তাকে বের করে কিনতে হবে? এত কিন্তু সময় একজন ভিজিটরের নাই। আর এটা ইউজার ফ্রেন্ডলি হলো না, যেটা অ্যাপল ইনশিওর করেছে। আপনার প্রত্যেকটা ইমেজে আপনি যদি আসেন তাহলে দেখবেন যে তাদের এই যে ইমেজগুলো হোম পেজে, সবগুলো ইমেজে আপনি ক্লিক করে ওই পার্টিকুলার পেজে চলে আসতে পারবেন। তো এই কল টু অ্যাকশন গুলো যেগুলো আছে, এবং এগুলো ছাড়াও আরো কল টু অ্যাকশন আছে, যেরকম এই বাই নাও রাখছে, লার্ন মোর অপশন রাখছে, এবং এই যে কল টু অ্যাকশন গুলো, এগুলো কিন্তু তারা অ্যাপ্লাই করছে। দেখেন এখান থেকে আমি যদি চাই যে ওয়াচটা দেখে আসতে, যে ওয়াটস দ্য ফিল্ম, তাহলে আমি কিন্তু এখানে ক্লিক করে দেখে আসতে পারবো। তো এইগুলো হলো কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে যেটাতে ক্লিক করে আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। তো দেখেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলাম যে এই ফিল্মটা দেখে আসতে, আমরা কিন্তু এখানে চলে আসলাম। তো ওরা যদি এই কথাটা এখানে রাখতো, যদি এই লিঙ্কটা এরা না করতো, কল টু অ্যাকশনটা না রাখতো, সেক্ষেত্রে কিন্তু আমি চাইলেও এটাতে মুভ করতে পারতাম না। এবং এখানে যে কল টু অ্যাকশন গুলো রাখছে, দেখেন ইমেজ গুলো, এগুলোর সাথেও কিন্তু এরা আলাদা আলাদা ভাবে লিঙ্ক করছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এই প্রফিন এন্টিটির কথা, এরা কিন্তু এরকম ভাবে কল টু অ্যাকশন অ্যাপ্লাই করে নাই, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন এখানে যে রেস্টুরেন্টের ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে বা হোটেল ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, এগুলোর সাথে কিন্তু এরা লিংক করলে পারতো ইন্টারনালি, তাই না? বা ফুড এন্ড এগ্রিকালচার প্রোডাক্ট স্টোরেজ, এটা ওই স্টোরেজের প্রোডাক্টের যে পেজ, সেই পেজের সাথে কিন্তু লিংক করলে পারতো, এবং আমি সহজেই এখানে ক্লিক করে চলে যেতে পারতাম, যেটা এরা কোথাও এই কল টু অ্যাকশন গুলো অ্যাপ্লাই করে নাই। এবং এই যে ইমেজটা রাখছে, এই ইমেজটাতে এরা কি করে নাই, আপনার কল টু অ্যাকশন ইউজ করে নাই। এবং এই যে প্রোডাক্টের ইমেজ, এটাতেও চাইলে কিন্তু আমি যেতে পারতেছি না। এবং আরো যে যেগুলো আছে, ইমেজ গুলো আছে, এবং দেখেন এই ইমেজটা যথেষ্ট ক্লিন মনে হচ্ছে। ইমেজটা থেকে কি কিছু বোঝা যায় না কিন্তু। আমি এখানে একটা ইমেজ দেখার পরে যতটুকু আইডিয়া নিতে পারি, যে এই ইমেজটা দেখে দেখেন আমি যতটুকু আইডিয়া নিতে পারতেছি,
এই ইমেজটা দেখে কিন্তু যথেষ্ট আইডিয়া আমি পাচ্ছি না, তাই না? এবং এই যে মানুষগুলো দেখেন একটু যাচ্ছে যাচ্ছে হয়ে আছেন, যে মানুষগুলো কিন্তু একটু ইয়ে করে দিলে পারতো, তাই না? তো দেখেন, এবং আমি যে এই যে রেস্টুরেন্ট এদের, আমি কিন্তু এদের যে রেস্টুরেন্ট পেজ সেটার সাথে কিন্তু লিংক করে দিলে পারতো, আমি কিন্তু ক্লিক করে চাইলেও যেতে পারছি না। তো এই যে কল টু অ্যাকশনের যে মিসিং, এটা কিন্তু এই ওয়েবসাইটটা ঠিক ওইভাবেই করছে, মানে কোনো কল টু অ্যাকশন ইউজ করে নাই, যেটা আমরা এই অ্যাপলের ক্ষেত্রে দেখলাম। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ওয়েবসাইটটা দেখার পরে যদি কল টু অ্যাকশন গুলো ঠিক থাকে, আমরা যদি খুব ইজিলি নেভিগেশন করতে পারি, তাহলে আমরা বলবো যে ঠিক আছে। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা বলে দিব যে কল টু অ্যাকশন গুলো ঠিক নাই, এবং কোথায় কোথায় ঠিক নাই সবগুলো তো আর আপনি বলে দিতে পারবেন না। দুই একটা এক্সাম্পল হিসেবে ওনাকে বলে দিবেন যে এই জায়গায় এই কল টু অ্যাকশনটা থাকতে পারতো, এটা কিন্তু তুমি রাখো নাই। হ্যাঁ, তো এটা আপনারা এই কমেন্ট সেকশনে বলে দিবেন। তারপর হলো নেভিগেশন কালারফুল। নেভিগেশন কালারফুল কি, সেটা হলো যে আমরা যদি চিন্তা করি যে এই যে মেনু বারটা আমরা দেখতে পাই একদম প্রথমে, এটা হলো নেভিগেশন। হ্যাঁ, তো এটার কালারটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে, আসার পরে যদি এরকম কোনো কালার আপনি ইউজ করে রাখেন যেটা ভিজিটরের চোখে লাগবে, কালারে কিন্তু মানুষের অনেক প্রবলেম থাকে, তাই না? সব মানুষ কিন্তু সব কালার নিতে পারে না। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ইনশিওর করতে হবে, এবং পাশাপাশি ব্র্যান্ড কালারটা আপনাকে এখানে রাখতে হবে। এটাই মূলত হলো স্ট্যান্ডার্ড, মানে মানে অ্যাপ্লাই, যেটা হলো ব্র্যান্ড কালারটা আপনার এখানে ফুটায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে দেখেন এরা যে নেভিগেশন কালারটা ইউজ করছে এখানে, এটা যথেষ্ট ক্লিন মনে হচ্ছে, তাই না? দুইটা কালারে পুরো নেভিগেশনটা ইউজ করছে। এখানে যে ফন্ট গুলো এরা ইউজ করছে, ফন্টে এদের ব্র্যান্ড কালার নিয়ে আসছে, এবং এই কালারটার সাথে ঠিক যেই কালারটা চাই, ব্ল্যাক কালার, ব্ল্যাক এর সেটাই কিন্তু এরা নেভিগেশন কালারতে রাখছে, তাই না? এবং যথেষ্ট ক্লিন। আমরা যদি দেখি যে নেভিগেশনটা কি যথেষ্ট ক্লিন, তাই না? আবার এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখেন যে এই নেভিগেশনটা কিন্তু এরকম একটু এতটা ক্লিন না, এতটা আবার খারাপও না, আছে মোটামুটি। কিন্তু এরা যেটা করতে পারতো যে এদের ব্র্যান্ড কালারটা কিন্তু এই নেভিগেশন কালারে অ্যাপ্লাই করতে পারতো, তাহলে তো আরো সুন্দর লাগতো, তাই না দেখতে? তো সেক্ষেত্রে এটা আমাদেরকে দেখতে হবে যে এখানে এরকম হয়েছে কিনা, যে যেই কালারটা ইউজ করতেছে এই কালারটা ওয়েবসাইটের বাকি অংশগুলোর সাথে যাচ্ছে কিনা। হ্যাঁ, তারপরে অনেক সময় দেখা যায় আমরা যখন স্ক্রলিং করে নিচে আসি, তখন কিন্তু এই নেভিগেশনটা আপনার স্টিকি অবস্থায় থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে অন্য কোনো কালার ইউজ করে কিনা স্টিকি মেনুর ক্ষেত্রে, সেটাও দেখতে হবে। যদি এরকম হয় যে এখানে একটা কালার ইউজ করছে, আবার যখন নিচে আসলাম তখন আবার একটা কালার চলে আসতেছে, এটাও কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করে। এবং এই নেভিগেশন যে কালারটা ইউজ করছে, দেখেন এটার উপরেও একটা অংশ কিন্তু চলে গেছে। হ্যাঁ, এটাও কিন্তু মানে কোনো ভালো কোনো প্র্যাকটিস না, যদি আমরা বলি ইউজার এঙ্গেজ ধরে রাখার জন্য। তো সেক্ষেত্রে এটা কিন্তু চাইলে একদম উপরেই ফিক্স করে রাখতে পারতো, তাই না? এতটা নিচে দেওয়ার প্রয়োজন ছিল না, যেহেতু এই হোয়াইট আমাদের যে অ্যাবভ দ্য ফোল্ড, এটাতে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো ইনশিওর করার চিন্তা করি। সেক্ষেত্রে যদি একটু উপরে রাখতো, একটু বাড়তো না স্পেস কিন্তু বাড়তো। তো সেই ক্ষেত্রে আমরা এটা আমাদের ইনশিওর করতে হবে যে এই কালার গুলো তারপর প্রপারলি আপনার ইউজ করা হয়েছে কিনা। সেটা যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো যে ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে আমরা বলবো যে ঠিক নাই। এবং সেম টাইম আপনি এই ছোট বড় করে দেখতে পারেন যে এটা মোবাইলের জন্য কিরকম দেখাচ্ছে বা ট্যাবলেটের জন্য কিরকম দেখাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ইনশিওর করা যেতে পারে, যে মোবাইলে আসলে কেমন দেখাচ্ছে, কতটুকু আপনার আসতেছে, এই জিনিসগুলো ইনশিওর করতে হবে। এবং আমরা যদি এই সেম ভাবে এটাও দেখি, যে দেখেন মোবাইল মেনুটা যদি কথা যদি চিন্তা করি, তাহলে অনেক ক্লিন দেখাচ্ছে না? আমরা যদি এখানে দেখি অনেক ক্লিন, তাই না? এবং এটাতে আসলে মোটামুটি একেবারে যে খারাপ এরকম না, ঠিক আছে, মোটামুটি চলে। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে যেটা ইনশিওর করতে হবে যে আসলে এটা কতটুকু ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, নাকি এরকম মোবাইলের ক্ষেত্রে আবার অন্য ধরনের কালার ইউজ করা হয়েছে যেটা আসলে দেখতে অড দেখাচ্ছে। তো এই জিনিসগুলো ইনশিওর করতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে যদি ঠিক থাকে তাহলে আমরা বলে দিব যে ঠিক আছে, ব্যান্ড কালার চেষ্টা করব যে যতটুকু ব্যান্ড কালার অ্যাপ্লাই করা যায়। যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো যে ঠিক আছে, ঠিক না থাকলে এবং কেন ঠিক নাই, কোন জায়গায় প্রবলেম, সেটা আমরা একটু মেনশন করে এখানে বলে দিব তাকে। আমরা যেখানে শেষ করলাম যেটা হলো যে আপনার ডিজাইন পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, তাই না? তো এখন আমরা দেখবো হলো আপনার এই কোডিং সেকশনে আমাদের অনেকগুলো জিনিস দেখতে হয়। তার মধ্যে আছে আপনার হেডিং।
আমরা জানি যে হেডিং সাব হেডিং এই দুইটা জিনিস আমাদের এসইও এর জন্য কি অনেক গুরুত্বপূর্ণ, তাই না? তো এখন বিষয় হলো যে আরেকটা বিষয় যে আমরা যে শুধু একটা এই হোম পেজটাকে অডিট করব ব্যাপারটা এরকম না, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল আদার পেজগুলো অডিট করতে পারি, সেটা আমরা কিন্তু অলরেডি দেখছি, তাই না? এসইও ক্রক দিয়ে যে অডিটটা করছি সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল পেজকে অডিট করতে পারি। তো হোম পেজের ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে ইনশিওর করতে হবে যে এখানে H1 ইউজ করা হয়েছে কিনা, হেডিং ইউজ করা হয়েছে কিনা, যে হেডিং গুলো ইউজ করছে ওইখানে কিওয়ার্ড কি রাখছে, এই জিনিসগুলো আমাদেরকে ইনশিওর করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এই ভিউ পেজ সোর্সে যাই একটা ওয়েবসাইট থেকে, তো দেখেন আমি যেটা করলাম যে এখানে এসে এই রাইট বাটনে ক্লিক করে এই ভিউ পেজ সোর্সে গেলাম। হ্যাঁ, এই ভিউ পেজ সোর্সে আসার পরে আমরা যেটা করব যে এখান থেকে কন্ট্রোল এফ বাটন ক্লিক করে আমরা যদি H1 এখানে ক্লিক করি তাহলে কিন্তু H1 টা চলে আসবে, H1 যে ট্যাগ। তো সেই ক্ষেত্রে দেখেন H1 যে ট্যাগটা ইউজ করছে সেখানে তার অ্যাপল কথাটা রয়েছে, অর্থাৎ তার ব্র্যান্ড যেই নেম সেটা এখানে রাখার চেষ্টা করছে। যেহেতু হোম পেজ সেক্ষেত্রে ব্র্যান্ড নেমটা ইউজ করবে, সেটাই স্বাভাবিক, কারণ ব্র্যান্ড তার তো একটা ব্র্যান্ড, তাই না? সেক্ষেত্রে এই ব্র্যান্ডটা রাখছে এই ক্ষেত্রে। তো এটা আমাদেরকে দেখতে হবে যে H1 এ কি ধরনের কথাবার্তা আছে, এখানে ব্র্যান্ড থাকতে পারে অথবা কিওয়ার্ড থাকতে পারে। এর বাইরে যদি কিছু আসে, জি, তো এর বাইরে যদি কিছু আসে সেটা আমাদের জন্য মনে হয় একটু ইরিলেভেন্ট হয়ে যাবে, তাই না? কারণ এই আমাদের ওই ব্র্যান্ড কিওয়ার্ডটা থাকবে, না হয় আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে। তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটটার কথা যদি আমরা চিন্তা করি, অ্যাপলের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখলাম যে তার ব্র্যান্ড যে নাম সেটাই ইউজ করছে সেখানে। এবং আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি তাহলে যেটা হবে যে কি রাখছে আমরা দেখার চেষ্টা করি একটু। দেখেন এখানে সেম ভাবে আমি কন্ট্রোল এফ বাটন ক্লিক করে যদি আমি H1 এখানে ক্লিক করি তাহলে কিন্তু H1 টা চলে আসবে। তো তাদের H1 এ আমরা যেটা দেখতে পাই যে দেখেন এখানে H1 এ যেটা রাখছে যে এখানে একটা ইমেজ অর্থাৎ লোগোটাকে H1 এ রাখছে। তো এটা কিন্তু আসলে এতটা অপটিমাইজ হয় নাই আমি যদি বলি, তাই না? এখানে তারা যদি চাইলে তাদের কিওয়ার্ড রাখতে পারতো অথবা আপনার এই টাইটেলটাকে রাখতে পারতো প্রফিন ইন্টারন্যাশনাল লিমিটেড। হ্যাঁ, অথবা প্রফিন ইন্টারন্যাশনাল তাদের যে ব্র্যান্ড প্রফিন যে রেস্টুরেন্ট এরকম টাইপের কথাবার্তা কিন্তু রাখতে পারতো। তো আমি যদি দেখি তাহলে যেটা হয় যে তারা কিন্তু তাদের H1 এ তাদের ব্র্যান্ড নেম যেটা সেটাও রাখে নাই, টার্গেটেড কিওয়ার্ড গুলো এরা ইউজ করে নাই। তো সেক্ষেত্রে এসইও এর ভাষায় আমরা যদি বলি এটা কি অপটিমাইজ না বলেই দিতে পারি, তাই না? তো সেক্ষেত্রে এটা ইনশিওর করতে হবে যে ইউজ করছে কিনা। তো যদি ব্র্যান্ড বা কিওয়ার্ড কোনোটাই না থাকে সেক্ষেত্রে আমরা বলে দিব যে এখানে H1 এ সে চাইলে তার ব্র্যান্ড নেমটা ইউজ করতে পারতো অথবা ওই পেজটাকে যে কিওয়ার্ডের সে র‍্যাঙ্কে নিয়ে আসতে চায় সেই কিওয়ার্ডটা এখানে প্রপারলি H1 এ রাখতে পারতো। তাহলে কি হতো, সার্চ ইঞ্জিন গুলো তাকে আরেকটু ওই কিওয়ার্ডে গুরুত্ব দিত। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিব যদি থাকে তাহলে আমরা বলে দিব যে তোমার এই পেজটা এই এটা কন্টেন্ট করতেছে, ঠিক আছে, ওকে গুড, যেটা ভালো প্র্যাকটিস। যদি না থাকে সেক্ষেত্রে আমরা বলে দেব যে এটা কিন্তু মিসিং আছে, সেক্ষেত্রে তুমি এই H1 এ তুমি এই টাইপের কথাটা বা এই কিওয়ার্ডটা তুমি এখানে রাখতে পারো। তো সেম ভাবে সাব হেডিং গুলো আমাদেরকে দেখতে হবে। আমরা জানি যে একটা পেজে আপনার H1 এর পাশাপাশি S2 বিভিন্ন সাব হেডিং থাকে, তাই না? তো আমরা দুইটা দেখার চেষ্টা করি সাব হেডিং গুলো কি রাখছে। তো আমরা যদি এখানে আসি তাহলে ক্ষেত্রে এখানে আমরা যেটা করব যে সেম ভাবে কন্ট্রোল এফ যদি এখানে পেস্ট করি, জি, আমরা সেম ভাবে যদি এখানে কন্ট্রোল এফ ইউজ করে আমরা যদি S2 বা S3 গুলো দেখতে চাই তাহলে দেখেন S2 কতগুলো আছে এখানে দেখাবে যে অনেকগুলো S2 এরা ইউজ করছে, তাই না? তো এই S2 গুলোতে আপনার কোন কিওয়ার্ড গুলো ইউজ করছে সেটা কিন্তু দেখার বিষয়, তাই না? এখানে দেখেন আইফোন এক্স এটা সে রাখছে, এটা তার লেটেস্ট একটা যেই মানে আপডেট যে ফোন সেটা এখানে রাখছে। এবং নিচে যদি আমরা দেখি এখানেও আপনার কি আপনার এই আইফোন এক্স আর যেটা সেটা রাখছে। তবে কিন্তু তার গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ড গুলো যেমন অ্যাপল টিভি প্লাস গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ড গুলো সেগুলো এখানে রাখার চেষ্টা করছে, তাই না? তো আমরা যদি দেখি তাহলে কি এটা মোটামুটি অপটিমাইজ বলতে পারি আমরা এই কিওয়ার্ডে, অর্থাৎ টার্গেটেড কিওয়ার্ড যদি এটাই হয় তাহলে কিন্তু অপটিমাইজ। দেখেন এখানে এই আমরা যেটা দেখলাম যে তার এই গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বিভিন্ন সাব হেডিং এ ইউজ করছে, তাই না? তো সেম ভাবে যদি আমরা এই প্রফিন এলটিডি যে ওয়েবসাইটটা এটাতে যদি দেখার চেষ্টা করি S2 ইউজ করছে কিনা,
তো S2 সে ইউজ করছে, এখানে রাখছে হু উই আর, এই কথাটা রাখছে। এটা কি কোন কিওয়ার্ড মূলত হয় আমরা যদি চিন্তা করি? তো এটা কিন্তু তার ওয়েবসাইটের মানে কিওয়ার্ড না, তাই না? সে যে সার্ভিস দেয় এই সার্ভিসে তো হু উই আর এটা কোনো কিওয়ার্ড হতে পারে না, তাই না? এবং আরো যে S2 গুলো ইউজ করছে, তাহলে ওইখানে যদি দেখি যে আওয়ার প্রোডাক্ট, এই পেজটা এরা রাখার চেষ্টা করছে এখানে। এবং এদিকে যদি চিন্তা করি যে আওয়ার প্রিন্সিপালস, এরকম ধরনের কথাবার্তা রাখছে, তাই না? তো অ্যাপলের কথা যদি চিন্তা করি, তারা তাদের লেটেস্ট যে ফোনগুলো সেগুলো এখানে রাখার চেষ্টা করছে, যেগুলো লিখে মানুষ সার্চ করে, তাই না? তো এই সেম ভাবে এই অ্যাপ এই প্রোফাইল এলটিডি কিন্তু তারা কিন্তু ওই কাজটা করে নাই, তারা বিভিন্ন সাব হেডিং এ তাদের বিভিন্ন পেজ ওইগুলো রাখছে। তো এই সাব হেডিং গুলোতে কিন্তু তারা তাদের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ড গুলো রাখা ট্রাই করতে পারতো, তাই না? তো তাহলে যেটা হয়তো যে এই ওয়েবসাইটটা অপটিমাইজ হইতো, তাই না? এখন যেটা দেখলাম যে বিভিন্ন সাব হেডিং এ তাদের গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলো নাই, তো যার ফলে তারা অপটিমাইজ হতে পারে নাই ওইরকম ভাবে। তো সেক্ষেত্রে আমরা যে যদি এরকম প্রবলেম থাকে, তাহলে আমরা বলে দিব যে তোমার এই H2 বা H3 4 এই যে সাব হেডিং গুলো আছে, সাব হেডিং গুলো তোমার গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলো কি গ্রহণ করতেছে না। তো তুমি চাইলে এই টাইপের ওয়ার্ড গুলো তুমি ইউজ করতে পারো সাব হেডিং এ, তাহলে যেটা হবে তোমার সাইটটা সার্চ ইঞ্জিনে আরো বেশি প্রায়োরিটি পাবে ওই পার্টিকুলার কিওয়ার্ড গুলোর জন্য। আর যদি না থাকে তাহলে আমরা তো নাই বলে দিব। এবং সেম ভাবে আমাদেরকে ইনশিওর করতে হবে ক্যানোনিক্যালাইজেশন সেটা ঠিক আছে কিনা। তো এটা কিভাবে দেখতে হয় এটা অলরেডি আমরা জানি, তাই না? তো আমরা যদি এখানে এভাবেও দেখতে চাই ক্যানোনিক্যালাইজেশন, সেটাও পারবো যে ক্যানোনিক্যালাইজেশন ইউজ করছে কিনা। কন্ট্রোল এফ বাটন ইউজ করে আমরা যদি ক্যানোনিক্যালাইজেশন লিখি বা ক্যানোনিক্যাল যদি লিখি, তাহলে কিন্তু এই ট্যাগটা আমরা এখানে পেয়ে যাব। যদি এই ট্যাগটা থাকে তাহলে আপনারা বুঝবেন যে এরা ক্যানোনিক্যাল ইউজ করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি ক্যানোনিক্যাল থাকে তাহলে আমরা এখানে বলে দিব যে এটা ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু নাই। তো ক্যানোনিক্যালাইজেশন কেন করা হয় এটা তো আমরা জানি, তাই না? একটা ওয়েবসাইটে দুইটা ভার্সন থাকে, একটা ভার্সনকে প্রিফার করার জন্য যেন ডুপ্লিকেট কোনো ইস্যুর জন্য প্ল্যানটিতে না আসে, সেটার জন্য আমরা একটা ভার্সনকে গুগলকে প্রিফার করে দেই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো এরকম একটা প্রবলেম তো ওয়েবসাইটে থাকতে পারে না। তো এটা আমাদেরকে দেখতে হবে যে যেহেতু এটা কোডিং দিয়ে কোডিং করে করা হয়, সেক্ষেত্রে এই পার্টটা কোডিং এ আছে। আর একটা বিষয় যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয় নরমালি প্রবলেমটা হয় না, এটা আমরা যখন ইনস্টল করি তখন এটা ফিক্স করে দেই। আর যদি র কোডে করা হয় তখন এটা ম্যানুয়ালি কোড করে বসাতে হয়। তো যদি ঠিক থাকে ক্যানোনিক্যালাইজেশন আমরা বলে দিব ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে আমরা কি বলে দিব ঠিক নেই। তো আমরা যদি এই প্রোফিন এলটিডি যেটা, এটা যদি একটু দেখি যে এদের ক্যানোনিক্যালাইজেশন ইউজ করছে কিনা। তো দেখেন এরা ক্যানোনিক্যাল ইউজ করছে, তাই না? মোটামুটি এটা সম্পর্কে সবাই সচেতন থাকে। আর এই ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে করা, তো সেক্ষেত্রে আপনার এটা যখন ইনস্টল করছে তখনই এটা ইনশিওর হয়ে গেছে, করা হয়ে গেছে, এই কারণে প্রবলেমটা নাই। তো সেক্ষেত্রে যদি না থাকে তাহলে তো নাই, যদি থাকে তাহলে আমরা বলে দিব যে এটা তুমি করো, যদি না করো তাহলে এই প্রবলেমের জন্য গুগল তোমাকে প্ল্যানটি দিয়ে দিতে পারে। তো দেখেন আমরা এই ক্যানোনিক্যালাইজেশন যদি ঠিক থাকে আমরা বলে দিব ঠিক আছে, ঠিক না থাকলে আমরা বলে দিব ঠিক নাই। তারপর আমাদেরকে ইনশিওর করতে হবে সাইট ম্যাপ আছে কিনা। আমরা তো জানি সাইট ম্যাপ কেন ইউজ করা হয়, তাই না? একটা ওয়েবসাইটকে অনেক ইজিলি ক্রল করার জন্য, গুগল বোঝার জন্য সাইট ম্যাপটা গুগল আপনার নরমালি ইউজ করি। তো সাইট ম্যাপ সাধারণত দেখার জন্য আমরা যেটা করি যে আমাদের যে ডোমেইন আছে, ডোমেইনের পরে একটা স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ .xml লিখে আমরা সার্চ করি। তো এভাবে সার্চ দিলে আমরা সাইট ম্যাপটা খুঁজে পাই, তাই না? তো সাইট ম্যাপ আপনার অনেকভাবে ইউজ করতে পারে। HTML সাইট ম্যাপ আছে, XML সাইট ম্যাপ আছে, তারপরে আপনার আরো অনেকভাবে গুগল সাইট ম্যাপ আছে। তো যারা ওয়ার্ডপ্রেস ইউজ করে এরা আপনার এই HTML সাইট ম্যাপ, XML যে সাইট ম্যাপ এটা ইউজ করে। তো সেক্ষেত্রে যদি সাইট ম্যাপ থাকে আমরা তো এখানে পাবো। স্পেলিং কি ঠিক আছে? তো দেখেন এই ক্ষেত্রে আমরা যদি অ্যাপলেরটায় আসি, তো অ্যাপলের যে সাইট ম্যাপ সেটা আপনার তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা না অ্যাপল, তো সেক্ষেত্রে আপনার এদের সাইট ম্যাপটা এরকম দেখাচ্ছে, বুঝছেন? তো ওয়ার্ডপ্রেসে যদি করা হতো এটা একটু ভিন্নভাবে দেখাতো। তো এটা কিন্তু সাইট ম্যাপ আছে, বুঝছেন? এরকম না যে সাইট ম্যাপ নাই। যদি না থাকতো তাহলে যেটা হতো যে এই পেজটা যখন আমরা সাইট ম্যাপ লিখে সার্চ করছি কিন্তু কোনো কিছু তো পাই নাই, তাই না? তো এটা সাইট ম্যাপ নাই। তো সাইট ম্যাপ থাকাটা
মানে জরুরি। আপনি যে XML সাইটম্যাপ ইউজ করেন বা HTML সাইটম্যাপ ইউজ করেন বা আপনার গুগল সাইটম্যাপ ইউজ করেন, যেটাই ইউজ করেন না কেন সেটা বিষয় না, বিষয় হলো আপনার সাইটম্যাপ থাকতে হবে যে ভার্সন ইউজ করেন। তো এটার সাইটম্যাপ আমরা পাই নাই, অ্যাপলের সাইটম্যাপ পাইছি যেটা আপনার এখানে দেখাচ্ছে, এবং আপনার এই প্রোফিন এলটিডি এটারও সাইটম্যাপ আছে, এবং যদি ওয়ার্ডপ্রেস দিয়ে হয় তাহলে সাইটম্যাপে এরকম আসে। তো তো এক এক ভার্সনে আসলে যে ডিপেন্ড করবে সাইটম্যাপটা কিরকম হবে। যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে তাহলে এরকম আসবে, বা অন্য কোনো ভাবে ইউজ করলে এরকম আসতে পারে। তো যেভাবে আসুক সেটা বিষয় না, বিষয় হলো সাইটম্যাপ আপনার কি ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি সাইটম্যাপ থাকে তাহলে আমরা বলবো যে সাইটম্যাপ দেখেন। সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে সাইটম্যাপে যদি আপনার থাকে তাহলে সাইটম্যাপটা দেখাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে সাইটম্যাপ দেখাবে না। তো বিষয় হলো যে আপনার আমরা নরমালি যেহেতু সাইটগুলো ওয়ার্ডপ্রেসে করা হয়, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসটাই XML দিয়ে দেখি। তো যেভাবে সার্চ দেন না কেন সাইটম্যাপ যদি থাকে সাইটম্যাপ আসবে। এটা হতে পারে HTML সাইটম্যাপ অথবা গুগল সাইটম্যাপ অথবা XML সাইটম্যাপ। তো বিষয়টা হলো সাইটম্যাপ থাকতে হবে, সেটা হলো বিষয়। যদি সাইটম্যাপ না থাকে তাহলে ওই সেম আপনার নট ফাউন্ড দেখাবে, যেটা আমরা অলরেডি দেখলাম। তো যদি সাইটম্যাপ থাকে তাহলে ঠিক আছে, সাইটম্যাপ আছে। যদি সাইটম্যাপ না থাকে সেক্ষেত্রে আমরা বলে দিব সাইটম্যাপ নাই, অবশ্যই যেন সাইটম্যাপ অ্যাড করে নেই। হ্যাঁ, তারপর আপনার এই ফ্রেম, এটা আমাদেরকে ইনশিওর করতে হবে যে ফ্রেমটা কিভাবে আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে ফ্রেম তো আমরা দেখতে পারি, তাই না? ফ্রেম কিভাবে দেখতে হয় সেটা কি মনে আছে? এখানে আসার পরে এই এসইও কোয়ার্ক এক্সটেনশন যদি অ্যাড রাখা অবস্থায় যদি এখান থেকে ডায়াগনিক্সটে যাই তাহলে যেটা হবে যে এখান থেকে আমরা ফ্রেমগুলো দেখতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন এখানে ফ্রেম ওরা ইউজ করছে। আমি বলছিলাম যে ফ্রেম যদি ইউজ করা হয় এগুলো আপনার জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে ইউজ করা হয়, যার ফলে গুগলে রিড করতে একটু প্রবলেম হয়ে যায়। তো এরকম ফ্রেম যদি ইউজ করে সেক্ষেত্রে এগুলা এসইওর জন্য ইউজ না করা ভালো। যদি ইউজ করতেই হয় তাহলে এখানে বলতেছে যে এটা প্রপারলি যেন ইউজ করা হয়। তো সেক্ষেত্রে এই কাজটা যারা ডেভেলপার এরা ভালো বলতে পারবে যে কিভাবে ইউজ করবে, এটা আমাদের কাজ না। বাট আমাদেরকে ইনশিওর করতে হবে এসইওর জন্য, কারণ এই ফ্রেমগুলো যেহেতু গুগল রিড করতে পারে না এই ল্যাঙ্গুয়েজগুলো, তো সেক্ষেত্রে যদি প্রপারলি ইউজ করা না হয় তাহলে এসইওর জন্য এটা হেল্পফুল হবে না। তো আমরা যেটা দেখলাম যে এই প্রফিন এলটিডির যে ফ্রেম আছে এটা কি ওয়ার্নিং অবস্থায় আছে, তাই না? তো এটাকে বলতেছে যে আর একটু ডেভেলপ করে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম ফ্রেম যদি না থাকে তাহলে আমরা বলে দিব ফ্রেম নাই, এটা ভালো না থাকাটা ভালো। যদি থাকে তাহলে অবশ্যই যেন এটা প্রপারলি ইউজ করা হয়। এবং আপনার এই স্কিমা আমাদের দেখতে হবে যে স্কিমা ঠিক আছে কিনা। তো স্কিমা দেখার জন্য নরমালি আমরা এটা আমরা আপাতত স্কিপ করি, এই জন্য যে আপনার পরবর্তী টুলসগুলোতে এটা চলে আসবে। তো এরপরে দেখতে হবে আমাদের এই পারমালিঙ্ক। হ্যাঁ, আর স্কিমা আপনি নরমালি ম্যানুয়ালি দেখা যায় না, এটা আপনার দেখতে হবে টুলস দিয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এরপরে যেটা আসে এটা হলো পারমালিঙ্ক। হ্যাঁ, তো পারমালিঙ্ক যেটা, এটা হলো যে আমরা যখন একটা ওয়েবসাইট বানাই তো বিভিন্ন লিঙ্ক থাকে আমাদের ওয়েবসাইটে, তাই না? তো যেরকম এই কোম্পানি একটা পেজ আছে, তাই না? এই পেজের একটা লিঙ্ক হবে, এবং এই প্রোডাক্ট যে পেজ এই পেজের একটা লিঙ্ক আছে, তাই না? তো দেখেন এই পেজে যখন আসলাম এখানে একটা লিঙ্ক হলো, তাই না? এবং এই পেজে যখন আসলাম এটার একটা লিঙ্ক হলো। তো এবং সেম ভাবে আমরা যদি এই অ্যাপলের দুইটা পেজ ওপেন করি তাহলে কিন্তু আমরা দেখবো যে এগুলোরও বিভিন্ন লিঙ্ক আছে, তাই না? তো সেক্ষেত্রে দেখেন যে এই যে লিঙ্কটা আমি ওপেন করলাম, এই লিঙ্কটা যে পারমার লিঙ্কটা যে আছে এটা দিয়ে আমি কি বুঝবো? সাধারণত এই পারমার লিঙ্কটা দিয়ে কি কিছু বোঝা যাবে? বোঝা যাচ্ছে না, তাই না? এবং যদি এই পারমা লিঙ্কটার কথা চিন্তা করি তাহলে কি রিড করা যাচ্ছে? এটা অ্যাপলের যে পারমা লিঙ্ক এটাকে রিড করা যায়? এটা কিন্তু রিড করা যাচ্ছে, তাই না? এবং এই যে প্রোফাইল এটার যে পারমা লিঙ্ক এগুলো তো রিড করা যাচ্ছে না। তো পারমা লিঙ্কগুলো আপনার রিড করা যায় এরকম হতে হবে, এরকম কোনো পারমা লিঙ্ক দেওয়া যাবে না যেটা আপনার বুঝতে পারবে না। আমরা জানি অলরেডি এই পারমা লিঙ্কগুলো কি র‍্যাঙ্কিং এর জন্য আপনার অনেক হেল্পফুল, তাই না? গুগল এই পারমা লিঙ্কগুলো দেখে। তো গুগল আসলে এরকম দেখে, তো গুগল আসলে কিসের জন্য র‍্যাঙ্ক দিবে তাকে? কিওয়ার্ডটা তো এখানে থাকা দরকার ছিল, তাই না? তো সেই জিনিসটা কিন্তু সে ইনশিওর এখানে করতে পারে না, যেটা আপনার এই ওয়েবসাইটগুলো করছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পারমা লিঙ্কগুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা যদি বেশি না 2-4টা পেজ বা পোস্ট যদি ওপেন করে দেখি তাহলে কিন্তু বুঝে যাবো যে পারমা লিঙ্ক নিয়ে সে কতটুকু সচেতন, তাই না?
তো সেক্ষেত্রে আমরা এখানে দেখার পরে যদি পারমালিঙ্ক ঠিক থাকে তাহলে আমরা এখানে বলে দিব যে পারমালিঙ্ক ঠিক আছে। যদি ঠিক না থাকে অবশ্যই এটাকে বলে দেব যে তোমার পারমালিঙ্ক ঠিক নাই, এটা ঠিক করে নিতে হবে। তারপর যেটা আছে ইউজিবিলিটি। ইউজিবিলিটিতে হলো যে ইউজার কতটুকু বা বিভিন্ন রোবট কতটুকু ইউজ করতে পারে সেই জিনিসটা। তো সেই ক্ষেত্রে প্রথমেই যেটা আছে যেটা হলো যে আপনার robot.txt। তো আমরা অলরেডি জানি যে robot.txt আমরা মূলত কিসের জন্য ইউজ করি, আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন বা রোবটকে ব্লক করে রাখি আমাদের ওয়েব পেজটি যেন ক্রল করতে না পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে robot.txt ইউজ করা হয়েছে কিনা, আমরা robots.txt এরকম স্প্লিংটা। তো দেখেন এটা কিন্তু robot.txt ইউজ করে নাই, তাই না? তো আমরা যদি সেম ভাবে এই অ্যাপলেরটা দেখি, তো দেখেন robot.txt কিন্তু অ্যাপল ইউজ করছে, তাই না? কিন্তু এই ওয়েবসাইট যেটা এটা ইউজ করে না। তো ওয়েবসাইটে আমরা বলছিলাম যে ওয়েবসাইটে আমাদের অনেক গুরুত্বপূর্ণ পেজ থাকে যে পেজগুলো আসলে ইউজারদের দেখার প্রয়োজন নাই, যেরকম WP অ্যাডমিন বা WP ডিরেক্টরি যে পেজগুলো থাকে, এই টাইপের পেজগুলো সাধারণত ইউজার দেখা প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে এগুলো যদি আপনার ইন্ডেক্স হয়ে যায় তাহলে যেটা হয় যে হ্যাকাররা অনেক সহজেই এই পেজগুলো আপনার কি ব্রাউজ করে বিভিন্ন ইনফরমেশন নিয়ে নিতে পারে, সেটা আমাদের জন্য একটা হুমকির কারণ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই আমাদের গুরুত্বপূর্ণ যে পেজগুলো আসলে ভিজিটর দেখার প্রয়োজন নেই সেগুলো আমরা ব্লক করে রাখতে পারি। যেরকম এখানে দেখেন অনেকগুলো পেজ কিন্তু ব্লক করা আছে, যেমন ডিসঅ্যালাউ করা আছে। এই পেজগুলো মানে হলো এই পেজগুলোতে রোবট এসে অ্যাক্সেস করতে পারে না। এবং কোন অনেকগুলো পেজ আছে যেগুলো অ্যালাউ করা আছে, আমরা যদি নিচে দেখি তো দেখেন এখানে আপনার অ্যালাউ করা আছে, অনেকগুলো পেজ আছে যে এগুলো অ্যালাউ মূলত, আর এইগুলো হলো আপনার ডিসঅ্যালাউ। অর্থাৎ ভিজিটর যদি আপনার রোবট আসে তাহলে এই পেজগুলোতে যেতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। তো আমাদের প্রয়োজনে আমরা এই robot.txt ইউজ করতে পারি এবং গুরুত্বপূর্ণ যে পেজগুলো যেগুলো ভিজিটরের প্রয়োজন নেই সেগুলো আমরা ডিসঅ্যালাউ করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ওয়েবসাইটে দেখি এরা কোনো robot.txt ইউজ করে নাই, তাহলে এটা কিন্তু আপনার কি ভালো কোনো আপনার প্র্যাকটিস না। তো সেক্ষেত্রে যদি robot.txt না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলে দিব যে robot.txt ইউজ করা নাই, অবশ্যই যেন এটা ইউজ করা হয়। তারপরে হলো আপনার এই নেভিগেশন বলতে আমরা এটা নিয়ে অলরেডি আমরা একটু কথা বলছি। তো আমরা যে নেভিগেশন নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে উপরের যে নেভিগেশন সেটা, তাই না? তো এই ক্ষেত্রে আমাদেরকে ইনশিওর করতে হবে যে পুরো ওয়েবসাইট যে নেভিগেশন সেটা কিরকম সেটা দেখতে হবে। অর্থাৎ আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কত ইজিলি মুভ করতে পারতেছি। যে আমরা যখন কোনো একটা ইমেজ দেখব এই ইমেজে ক্লিক করে ওই ইমেজের পেজে যেতে পারতেছে কিনা এই জিনিসটাই ইনশিওর করতে হবে। বা কোনো কল টু অ্যাকশন বাটন যদি আমরা পাই এগুলো কতটুকু ইন্টারনাল লিংকিং করা হয়েছে এই জিনিসগুলো, বা যদি লিংক করা হয়ে থাকে প্রপারলি লিংক করা হয়েছে কিনা এই জিনিসগুলো ইনশিওর করতে হবে। তো দেখেন আমরা যদি এটা দেখি এটা কিন্তু মোটামুটি অনেক ভালোভাবেই আপনার এই নেভিগেশনটা ইউজ করা হয়েছে, তাই না? ইমেজগুলোতে ক্লিক করলে আমি কিন্তু ওই প্রোডাক্টের যে ইমেজে কিন্তু প্রোডাক্টের যে পেজে কিন্তু চলে আসতে পারতেছি, যেটা আমরা এই ওয়েবসাইটের থ্রুতে কি পারতেছি না, তাই না? তো এই নেভিগেশনটা কতটুকু ইজি বা কতটুকু কল টু অ্যাকশন ইউজ করা হয়েছে এই জিনিসগুলো আমাদেরকে ইনশিওর করতে হবে। যে এখানে একটা নেভিগেশন ইউজ করছে, তাই না? তো আমরা যদি ক্লিক করে দেখি কোথায় নিয়ে যায়, দেখেন 404 ইউরো, অর্থাৎ কোনো লিংকই সে করে নাই বা যেটা করছে সেই পেজটা কিন্তু পাচ্ছে না এখানে। তো এটা কি ইউজারের জন্য কি ভালো? যদি চিন্তা করি এটা কিন্তু ভালো না। তো সেক্ষেত্রে আমাদেরকে এই নেভিগেশনটা ওই পেজের সাথে করতে হবে যে পেজে এই ইনফরমেশনটা আছে, তাই না? এবং এখানে যে ইমেজগুলো ইউজ করছে ইমেজগুলো তো কিন্তু এই প্রোডাক্ট নেভিগেশন করলে পারতো। বা এই যে ভিউ অল প্রজেক্ট আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে নট ফাউন্ড এরকম পেজে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখেন সে কিন্তু নেভিগেশনটা ঠিক মতো করে নাই, তাই না? এবং এই কন্টাক্ট আস পেজে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু নিয়ে যাচ্ছে না, তাই না? এবং আমরা যদি কোম্পানি পেজে ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন এখানে কিন্তু একটা কোম্পানি পেজ আছে, তাই না? আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন একটা কোম্পানি পেজে কিন্তু আমাদেরকে নিয়ে আসতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে যে পেজটা আছে এটা কিন্তু ওই পেজটার সাথে লিংক করে দিলে পারতো না? পারতো। তাহলে কি হতো, এটা আরো ইজিলি মুভ করতে পারতো। তো এই নেভিগেশন গুলো কিন্তু সে প্রপারলি ইউজ করে না, যেটা অ্যাপলের ক্ষেত্রে আমরা দেখলাম যে সে অনেক ভালোভাবে এটা মেইনটেইন করছে।
তো একটা ভালো ওয়েবসাইট এটা ভালোভাবে মেনটেন করবে, এটাই স্বাভাবিক। তো আমাদেরকে দেখতে হবে যে এই নেভিগেশন গুলো কতটুকু যথাযথভাবে সে মানে মেনটেন করতে পারছে। তো আমরা যদি এই প্রফিনেটিভিটির কথা চিন্তা করি তাহলে কি সে মেনটেন করতে পারে না, কারণ আমরা দেখছি অনেক জায়গায় ক্লিক করলে কি হয় যে 404 ইরর চলে আসে, নট ফাউন্ড পেজ। তো এই ক্ষেত্রে আমরা তাকে বলে দিব যে তোমার এই নেভিগেশন যে জিনিসটা এটা ঠিক হয় নাই। তারপরে আমরা চাইলে কিন্তু এখানে এই ড্রপ ডাউন যদি কোনো মেনু থাকে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো যে এগুলোতে ড্রপ ডাউন মেনু ইউজ করে না, অনেক ক্ষেত্রে দেখবেন যে এরকম ড্রপ ডাউন মেনু ইউজ করে, তাই না? তো সেগুলো কতটুকু ইউজার ফ্রেন্ডলি সেটা আমাদেরকে দেখতে হবে। তো যদি ঠিক থাকে আমরা ঠিক দিব, যদি ঠিক না থাকে তাহলে বলে দিব যে এটা ঠিক না, এটাকে তোমার ঠিক করা উচিত। এবং আপনার পাশাপাশি আমাদেরকে বিভিন্ন গ্রামার বা স্পেলিং এরর আছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে। তো এই জিনিসগুলো দেখার জন্য আমরা যেটা করি নরমালি যে আমরা এখানে আসার পরে আমরা এই ওয়েবসাইটের কিছু কন্টেন্ট আমরা গ্রামারলি দিয়ে চেক করে নিতে পারি, তাই না? তো এই ক্ষেত্রে একটা কথা বলি, যেটা হলো যে এরকম না যে আপনি ধরে ধরে প্রত্যেকটা পেজের গ্রামার প্রবলেম আছে কিনা সেটা কিন্তু দেখা পসিবল না, তাই না? একটা ওয়েবসাইট কিন্তু বিশাল বড় হতে পারে। তো সেই ক্ষেত্রে কি এটা পসিবল হবে? সেক্ষেত্রে তো এটা পসিবল হবে না, তাই না? আমি কি একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ ধরে ধরে আমি গ্রামারলি চেক করতে পারবো? পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা মানে 2-4টা পেজের কন্টেন্ট যদি আমরা এখানে চেক করি তাহলেই কিন্তু মোটামুটি আমরা মানে বুঝে যাবো যে কোনো প্রবলেম আছে কিনা। লগ ইন করে নেই, 2-4টা পেজের এই কন্টেন্ট গুলো একটু চেক করি এখান থেকে কপি করে এনে, তাহলে যদি গ্রামারের কোনো প্রবলেম না থাকে, গ্রামারের কোনো ইরর না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই আমরা এটা না, এটা ফ্রিতে ইউজ করা যায়, বুঝছেন? ফ্রিতে অল্প ইউজ করা যায়, কিন্তু পেইড, এটার পেইড ভার্সন আছে, কিন্তু ফ্রিতে হালকা পাতলা ইউজ করা যায়। জাস্ট এখানে কপি করে এনে এখানে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে আমাদেরকে এখানে গ্রামারের কোনো প্রবলেম থাকলে দেখাবে। তো এরকম যদি আপনার গ্রামারের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 2-4টা যদি পেজের কন্টেন্ট এনে চেক করি তাহলে কিন্তু মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে যাবে। 4-5টা পেজে যদি আমরা এই প্রবলেমটা না পাই সেক্ষেত্রে কিন্তু ধরে নিতে পারি যে বাকি পেজগুলোতে প্রবলেমটা থাকবে না। আর যদি এই প্রবলেমটা থাকে তাহলে কিন্তু আপনার কি মানে 2-4টা পেজে যদি এই প্রবলেমটা থাকে তাহলে বাকি পেজগুলোতে থাকার কি পসিবিলিটি আছে। তো সেক্ষেত্রে আমরা বলে দিব যে তোমার এই গ্রামার বা স্পেলিং এর প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ করতে হবে। কেন সলভ করতে হবে? যদি এমন হয় যে আপনাকে এই অডিট করার পরে আপনাকে যদি এই কাজটা দেয় সলভ করার জন্য, অর্থাৎ যেগুলো আপনি সলভ করতে পারবেন এসইওর ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার কাজের মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে যদি গ্রামার বা স্পেলিং প্রবলেম থাকে আপনি কি র্যাঙ্ক করাই দিতে পারবেন ওয়েবসাইটটা? পারবেন না। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনার ওয়েবসাইটটাকে আগে, এর তো যদি গ্রামার বা স্পেলিং প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা নেগেটিভ মার্কে থাকে গুগলে, তাহলে যেটা করতে হবে আপনাকে পজিটিভ মার্কে আগে নিয়ে আসতে হবে, দেন আপনার র্যাঙ্কিং এর জন্য কাজ করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ইনশিওর করতে হবে যে কোনো প্রবলেম আছে না। যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই যেন সেই প্রবলেমগুলো সলভ করে নেয়। তো এটা নরমালি রাইটারদের কাজ, এটা কিন্তু আমাদের কাজ না, তাই না? আমরা যেটা করতে পারি সেইগুলো ঠিক করে দিলে আমরা এটাকে অপটিমাইজ করে দিতে পারি। তারপর যেটা হয় যে ওয়ার্ড চয়েস, এই জিনিসটা আপনার রাইটারের কাজ, সাধারণত কন্টেন্ট রাইটাররা লিখে, বাট আমাদেরকে যেটা দেখতে হবে যে সে যে কন্টেন্টটা লিখছে সেটা কতটুকু অপটিমাইজ সেটা কিন্তু আমরা জাজ করি, তাই না? যে আমাদের যে এই কিওয়ার্ডের যে কিওয়ার্ডটা বেস করে কন্টেন্টটা লেখা বা যে কিওয়ার্ডটাকে টার্গেট করে কন্টেন্টটা লেখা, এটা কতটুকু এলএসআই কিওয়ার্ড গুলো আসছে বা সাপোর্টিং কিওয়ার্ড গুলো কতটুকু ইউজ হয়েছে, আপনার বোল্ড করা হয়েছে কিনা ইম্পোর্টেন্ট কিওয়ার্ড গুলো, কোথায় কোথায় ইউজ করছে, আপনার হেডিং গুলোতে আছে কিনা বা সাব হেডিং গুলোতে আছে কিনা, ফার্স্ট প্যারাগ্রাফ বা লাস্টের দিক দিয়ে আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে ইনশিওর করতে হবে। তো এই ক্ষেত্রে আসলে ব্যাপার হয়েছে যে এই জিনিসগুলো আমরা সাধারণত ব্লগ সেকশনে পাই। তো ব্লগ সেকশন যেহেতু নাই সেক্ষেত্রে সার্ভিস সেকশন গুলো আমরা দেখতে পাই, যে সার্ভিস সেকশনে যে যে সার্ভিস দেয় এই জিনিসগুলো। তো সার্ভিস সেকশনে আসলে কিছু নাই, সেক্ষেত্রে আমরা যদি হোম পেজটার কথা চিন্তা করি তাহলে হোম পেজের এটার তো আসলে কোনো এলএসআই নেই, তাই না? হোম পেজটা যেহেতু ব্র্যান্ড কিওয়ার্ড অপটিমাইজ করে মূলত, তো সেই ক্ষেত্রে কিন্তু এটার এলএসআই আসলে থাকাটা না থাকাটাই যুক্তিসঙ্গত, তাই না? তো সেই ক্ষেত্রে এটার পাশাপাশি এই যে ব্র্যান্ড কিওয়ার্ড সেই কিওয়ার্ডের পাশাপাশি কিন্তু বিভিন্ন
তার যে টার্গেটেড কিওয়ার্ড সেগুলো কিন্তু রাখতে পারে, তাই না, বিভিন্ন সাব হেডিং গুলোতে। তাহলে যেটা হবে যে দুইটার জন্যই গুগল সার্চে সে প্রায়োরিটি পাবে। এবং সেম ভাবে যদি আমরা দেখি যে যে এই apple.com এটা যদি দেখি তাহলে দেখবেন যে এরা বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিওয়ার্ডের প্লেসমেন্ট ঠিক রাখছে, যে যেই কিওয়ার্ডটা নিয়ে মূলত এই তার যে পেজটা আমরা দেখবো যে বিভিন্ন জায়গায় সে ঠিকভাবে ইউজ করছে, তাই না। তো এই জিনিসটা আমাদেরকে ইনশিওর করতে হবে যে একটা এক দুইটা পেজ আমরা ঘুরে দেখতে হবে তার ওয়েবসাইটে। যদি আমরা ঘুরে দেখি তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবো যে কতটুকু ওয়ার্ড চয়েস ঠিক আছে কিনা। এবং ওয়ার্ডের ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, এই যে এটা বললাম যে ওয়ার্ড এবং ওয়ার্ড গুলো যে ফন্ট স্টাইল ইউজ করে এরা ফন্ট স্টাইল ঠিক আছে কিনা সেটাও কিন্তু ইনশিওর করতে হবে। তো নরমালি যেটা হয় যে ফন্ট স্টাইল আসলে এতটা প্রবলেম হয় না, কারণ নরমালি এই নরমাল ফন্ট গুলোই কন্টেন্টের ক্ষেত্রে ইউজ করে সবাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্লেসমেন্টটাই এখানে গুরুত্ব দিয়ে দেখতে হবে, বুঝছেন। তো সেই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো যে ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে বলে দেবো যে ঠিক নাই, এই জায়গাগুলো ঠিক করা উচিত। তো সবগুলো পেজ তো আর দেখা পসিবল না, আমরা দুই চারটা পেজ দেখে একটা মূল্যায়ন করে দিব। হ্যাঁ, দুই চারটা পেজ দেখলে মোটামুটি বলা যাবে যে বাকিগুলোতে আসলে কি হবে, বুঝছেন। তারপরে যেটা আছে কন্টেন্ট। কন্টেন্ট আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ, তাই না, আমাদের র্যাঙ্কিং এর জন্য। তো কন্টেন্টে কোনো প্রবলেম আছে কিনা সেটাও আমাদেরকে ইনশিওর করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে যেটা আসে যে রিডিবিলিটি। তো রিডিবিলিটিটা কেন আসে, যে সব ধরনের কন্টেন্ট কিন্তু এক হয় না, তাই না। তো কন্টেন্ট যখন আমরা লিখতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কন্টেন্ট লিখি যে এরকম যে আমাদের যেই ইউজার যদি হয় এভারেজ লেভেলের এডুকেটেড, সেক্ষেত্রে যদি আমরা মাস্টার লেভেলের ওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখি সেক্ষেত্রে যেটা হবে যে ইউজার কিন্তু পড়তে পারবে না, তাই না। তো সেক্ষেত্রে আমাদের যে ইউজারের কথা চিন্তা করতে হবে যে আমার টার্গেটেড যে ইউজার বা অডিয়েন্স তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিরকম, তাই না। তো সেক্ষেত্রে দেখেন আমরা যদি আইফোনের কথা চিন্তা করি, আইফোন যারা ইউজ করে ম্যাক্সিমাম কিন্তু হাই ক্লাসের মানুষ, তাই না। তো তাদের এডুকেশন কোয়ালিটি ভালো থাকাটা এভারেজলি ভালো থাকবে, তাই না। তো সেক্ষেত্রে কন্টেন্ট যে ওয়ার্ড চয়েস করবে সেক্ষেত্রে একটু ভালো মানের ওয়ার্ড দিতেই পারে, মাস্টার লেভেলের ওয়ার্ড। তবে আপনার রিকমেন্ডেশন যেটা সেটা হলো যে এভারেজ লেভেলের ওয়ার্ড গুলো ইউজ করে, যেগুলো মোটামুটি সবাই পড়তে পারবে এবং বুঝতে পারবে, অর্থাৎ যে ওয়ার্ড গুলো অ্যাজ ইউজুয়াল ইউজ হয়, তাই না। এবং যদি আমরা এই ক্ষেত্রে এই মানে কোম্পানির কথা চিন্তা করি, প্রফিনিয়ালিটি, এরা তো মূলত বিভিন্ন ফুড সার্ভিস দেয়, তাই না। তো এরা যে ফুড সার্ভিস গুলো দেয়, এই ফুড সার্ভিস কিন্তু যে এডুকেটেড না সেও কিন্তু অর্ডার করতে পারে, তাই না। তো সেই ক্ষেত্রে এখানে ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে তার কি এভারেজ ওয়ার্ডটা ইউজ করতে হবে যেন অ্যাটলিস্ট মানুষ বুঝতে পারে, তাই না। তো সেই ক্ষেত্রে এই রিডিবিলিটি স্কোরটা আমাদের ঠিক থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে ম্যানুয়ালি দেখতে পারি, অথবা আমরা যদি এখানে এই হেমিং ওয়ে একটা টুলস আছে, এই টুলস দিয়ে মোটামুটি আমরা একটু মেজার করে নিতে পারি। তো এই টুলসটা দিয়ে আমরা এই রিডিবিলিটি স্কোর ঠিক আছে কিনা সেটা দেখে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে জাস্ট এখানে আপনার এই দুই চারটা পেজ ওপেন করে সেগুলো থেকে একটু একটু কপি করব, কপি করে এখানে এনে তারপর পেস্ট করে দিলেই কিন্তু আমরা এই গ্রেডটা দেখতে পারবো। দেখেন এখানে রিডিবিলিটি একটা গ্রেড দেয়। তো গ্রেডে যেটা আছে যে এখানে গ্রেড দেখাচ্ছে অনেক কোড, তাই না। তো এটা কিন্তু খারাপ, এটা আপনার মিনিমাম 6 এর নিচে রাখতে হবে গ্রেডটা। তো আমরা যদি চিন্তা করি যে এটার রিডিবিলিটি স্কোর কি, অনেক খারাপ, তাই না। তো সেক্ষেত্রে দেখেন এখানে কি বলতেছে, যে বলতেছে যে 2 of 3 সেন্টেন্স আর ভেরি হার্ড টু রিড। হ্যাঁ, মানে যে সেন্টেন্স গুলো ইউজ করছে সবগুলো সেন্টেন্সে পড়তে অনেক ভেরি হার্ড। হ্যাঁ, তো এরকম টাইপের সেন্টেন্স তো ইউজ করা যাবে না, আমাদের রিডিবিলিটি স্কোর অবশ্যই ভালো রাখতে হবে সেক্ষেত্রে। তো এরকম যদি দুই চারটা কন্টেন্ট আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝে যাব সাধারণত যে তার কন্টেন্টের মান কিরকম, রিডিবিলিটি স্কোর কিরকম। সেক্ষেত্রে যদি প্রবলেম থাকে দুই চারটা দেখার পরে যদি সবগুলোতে যদি আমরা এরকম প্রবলেম পাই তাহলে আমরা অবশ্যই তাকে বলে দেবো যে তোমার রিডিবিলিটি স্কোর খারাপ, রিডিবিলিটি স্কোর ভালো করতে হবে। তো যেন বলে দিবেন যে এই টুলস দিয়ে আমি দেখছি, দেখার ফলে এই স্কোর পাইছি, যেটা হয়তো এত থাকার দরকার ছিল। তো যদি ঠিক থাকে তাহলে তো ঠিক বলে দিবেন, তো যদি ঠিক না থাকে তাহলে সেটা আমরা বলে দিব। তো সেক্ষেত্রে যদি এরকম রেজাল্ট আসে তাহলে আমরা তো বলে দিব যে খারাপ, যদি যদি ভালো হয় সেক্ষেত্রে বলে দিব ভালো, আর যদি খারাপ হয় সেক্ষেত্রে আমরা খারাপটা বলে দিব। এবং পাশাপাশি আমাদেরকে যে কন্টেন্ট আমরা চেক করব যে ওয়েবসাইটটা তার এই কন্টেন্টের যে
ইউনিকনেস আছে কিনা, কন্টেন্ট লেন্থ কিরকম, প্রেজেন্টেশন কিরকম, বা কোনো ইরর আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে ইনশিওর করতে হবে। তো সেক্ষেত্রে কন্টেন্ট লেন্থ প্রথমে যেটা আছে যে কন্টেন্ট ইউনিক কিনা সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। অর্থাৎ আমরা যেই ওয়েবসাইটটা এখানে কাজ করব, অডিট করব, তার ওয়েবসাইটের যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো আপনার ইউনিক কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এমনও তো হইতে পারে সেই কন্টেন্টগুলো কপি পেস্ট করে চালাই দিছে, তাই না? তো সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা, এটা চাইলে আমরা কপি স্কেপ একটা টুলস আছে, পেড টুলস, এটা দিয়ে আমরা দেখতে পারি কপি স্কেপ দিয়ে, অথবা আমরা চাইলে ম্যানুয়ালিও ফ্রিতে দেখতে পারি যে আপনার এই কপি আছে কিনা। তো সেক্ষেত্রে ম্যানুয়ালি যদি দেখতে চাই তাহলে আমাদেরকে এটা কপি করে নিতে হবে। কপি করে এরকম না যে পুরাটা কপি করতে হবে, একটা কন্টেন্টের বিভিন্ন জায়গা থেকে 4 লাইন 5 লাইন করে আপনি এখানে কপি করলেন, কপি করে তারপর আপনার ডাবল কোটেশন দিবেন, গুগলে ডাবল কোটেশন দিয়ে ডাবল কোটেশনের মাঝে রেখে যদি সার্চ করেন তাহলে কোথাও যদি কপি থাকে তাহলে বলে দিবে। দেখেন আমরা এখানে সার্চ দেওয়ার পরে আমরা যে ওয়েবসাইটটা এখানে থেকে কন্টেন্টটা নিছি সেই ওয়েবসাইটটাকে দেখাচ্ছে, তাই না? অন্য কোনো ওয়েবসাইট কি আছে? নাই, কিন্তু দ্যাটস মিন এটা অন্য কোথাও পায় না, সে এই ওয়েবসাইটেই পাইছে, তাই না? আর আমরা তো কন্টেন্টটা এই ওয়েবসাইট থেকেই নিছি, তাই না? তো সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু কপি হয় নাই, তাই না? আমরা যদি বলি কপি নাই, ইউনিকই আছে। এবং এরকম ভাবে আমরা তার বিভিন্ন পেজে গিয়ে আমরা তার ওই কন্টেন্ট গুলো একটু চেক করে নিব। আর কপি স্কিপ যদি চেক করেন সেক্ষেত্রে জাস্ট শুধু ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সার্চ দিবেন তাহলেই হবে। তো এটা তো প্রিমিয়াম, আমি তো ফ্রিতে সার্চ দিলে দেখাবে না, হয়তো একটা দেখাতে পারে দেখালে। তো দেখেন এটা আসলে এরা ফ্রিতে দেখাচ্ছে না, বুঝছেন? তো এটা প্রিমিয়ামে যেতে হবে, বাট আমরা ম্যানুয়ালিও চেক করে নিতে পারি। তো এরকম ভাবে আমরা 2-4টা কন্টেন্ট যদি চেক করি তাহলেই কিন্তু আমরা বুঝে যাব যে কন্টেন্ট কতটুকু ইউনিক। আপনার 100% যে ইউনিক হবে ব্যাপারটা এরকম না, আপনার মিনিমাম 80 থেকে 80% আপনার ইউনিক করতে হবে। কারণ আসলে কিছু জিনিস মিলে যাবে, এটাই সব, তাই না? হাজার হাজার মিলিয়ন মিলিয়ন পেজ আছে গুগলে, এর থেকে আপনার কিছুটা মিলে যাওয়া স্বাভাবিক। বিভিন্ন প্রোডাক্ট বা ব্র্যান্ড নেম ইউজ করা হয়, এগুলো তো আপনি চাইলে অল্টারনেটিভ ইউজ করতে পারবেন না, তাই না? তো সেক্ষেত্রে আপনার মিনিমাম 80% পর্যন্ত ইউনিক আছে কিনা সেটাকে ইনশিওর করতে হবে। তো এরকম ভাবে যদি আমরা 4-5টা পেজ বা পেজের কন্টেন্ট যদি আমরা একটু সার্চ করে দেখি ম্যানুয়ালি, তাহলে বুঝতে পারবো যে এটা আপনার ইউনিক কিনা। তো যদি ইউনিক থাকে সেক্ষেত্রে আমরা বলে দিব যে কন্টেন্ট গুলো ইউনিক। ইউনিক না হলে সেক্ষেত্রে আমরা বলে দিব যে তোমার কন্টেন্টে কপি স্কেপ আছে, অন্য কোথাও পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই কন্টেন্ট গুলো কি করতে হবে, আপডেট করে নিতে হবে, বা তুমি কন্টেন্ট গুলো ইউনিক করে তোমার রাইটারকে দিয়ে লিখিয়ে নাও, বলে দিব আমরা। এবং পাশাপাশি কন্টেন্ট লেন্থ, যদি আমরা আসলে কন্টেন্ট লেন্থ ডিপেন্ড করবে হলো আপনার এই নরমালি সাইটের উপরে। যদি সার্ভিস সাইট হয় সেক্ষেত্রে অনেক বড় কন্টেন্ট থাকবে না, এটাই স্বাভাবিক। যদি এফিলিয়েট বা ব্লগ সাইট হয় সেক্ষেত্রে বড় বড় কন্টেন্ট থাকে, বুঝছেন? তো সেই ক্ষেত্রে সার্ভিস সাইট হলে অনেক কন্টেন্ট থাকবে না। সার্ভিস সাইটের ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই প্রেজেন্টেশনের উপরে, হ্যাঁ। আর যদি ব্লগ সাইট হয় বা নিচ সাইট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই কন্টেন্ট লেন্থটাও দেখতে হবে। যেহেতু এটা সার্ভিস সাইট, এটার কিওয়ার্ড হবে সার্ভিস কিওয়ার্ড, তাই না? ওই সার্ভিস কিওয়ার্ডে যারা আসবে সবাই এই কন্টেন্ট কম থাকবে, আর এগুলা কমই থাকে নরমালি, কারণ সার্ভিস নিয়ে এত বিশাল কিছু লেখার আসলে থাকে না। তো এই ক্ষেত্রে আপনার জোর দিতে হবে আপনার কন্টেন্ট প্রেজেন্টেশনের উপরে। তো দেখেন আমরা যদি এই প্রোডাক্টের প্রেজেন্টেশনটাই দেখতে চাই, এবং এদের তো আসলে কিছু নাই, প্রোডাক্টে তো গেলে কিছু পাবো না, বুঝছেন? তো দেখেন আসলে ওদের প্রোডাক্টে যেগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, এদের প্রোডাক্ট প্রেজেন্টেশন কিরকম। তো দেখেন এদের প্রোডাক্টের যে প্রেজেন্টেশন আমরা যেটা দেখি, আর যদি অ্যাপলের কথা চিন্তা করি, দেখেন এদের প্রোডাক্টের যে প্রেজেন্টেশন, দুইটার মধ্যে কি আসলে আপনি কিছু পান খুঁজে? তেমন কিছু আছে? হ্যাঁ, মানে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন বলতে বুঝি তো কতটুকু সুন্দরভাবে ফুটায় তুলতে পারছে একটা প্রোডাক্ট। তো অ্যাপলও একটা প্রোডাক্ট নিয়ে আপনার রিভিউ করছে, যেটা এরা বলছে, আর ওরাও কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে এখানে রিভিউ করছে, তাই না? তো আসলে দেখেন একটা প্রোডাক্ট এরা কিন্তু চাইলে আরো সুন্দরভাবে প্রোডাক্টের প্রেজেন্টেশন করতে পারতো, তাই না? আরো সুন্দরভাবে সুন্দর সুন্দর ইমেজ দিয়ে আরো একটু ইন ডিটেইলস, যেহেতু প্রোডাক্ট এটা নিয়ে কিন্তু মোটামুটি অনেক কিছু লেখার আছে, তাই না?
তো ইন ডিটেলস আরেকটু কিছু লিখলে এবং আরো সুন্দর সুন্দর ইমেজ দিয়ে কিন্তু লিখলে পারতো, যেরকমটা এরকম অ্যাপল যেরকম ভাবে সুন্দর করে বিভিন্ন সময় বিভিন্ন ইমেজ ইউজ করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে। তো এই প্রেজেন্টেশন কিরকম এটাও আপনাকে ইনশিওর করতে হবে অডিটের মাধ্যমে। তো সেক্ষেত্রে যদি আপনার ইনশিওর এই অডিট যদি মানে প্রোডাক্টের প্রেজেন্টেশন যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বলে দিবেন যে তোমার এই যে প্রোডাক্টের যে প্রেজেন্টেশন এটা ওয়েল সুন্দর, যদি না থাকে সুন্দর না হয় সেক্ষেত্রে আপনি বলে দিবেন যে তোমার প্রেজেন্টেশনটা আরো সুন্দর হতে পারতো তোমার ইউজার এঙ্গেজ ধরে রাখার জন্য। এবং কোনো প্রবলেম আছে কিনা ইরর আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যে আমরা যেটা দেখলাম যে এখানে বিভিন্ন পেজে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ইরর চলে আসে, নট ফাউন্ড চলে আসে, তাই না? যেটা হয়তো আমরা একটা ভালো ওয়েবসাইটে এটা এক্সপেক্ট করি না, বা আমরা যে পেজটাতে যেতে চাই এই পেজটাতে যেতেই চাই, তাই না? এটাতে এরকম না যে ক্লিক করলে ইরর চলে আসবে, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না। তো দেখেন এরকম যেন না আসে, এই ইরর গুলো যেন না আসে সেটাও আমাদেরকে ইনশিওর করতে হবে। তো এই প্রবলেম গুলো আমরা 2-4টা পেজ যদি এভাবে ব্রাউজ করি তাহলে কিন্তু বুঝে যাবো যে ওই ওয়েবসাইটের প্রেজেন্টেশন প্রোডাক্ট বা 2-4টা প্রোডাক্টের প্রেজেন্টেশন দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো নরমালি যে এদের প্রেজেন্টেশনটা কিরকম বা প্রেজেন্টেশনের প্রতি কতটুকু গুরুত্ব দিচ্ছে বা কোনো ইরর আছে কিনা। যদি এরকম ইরর থাকে তাহলে কিন্তু আমরা এখানে বলে দিব যে ইরর আছে এবং এই লিংক গুলো ইরর আছে, তুমি এগুলো একটু চেক করতে পারো। আর যদি না থাকে তাহলে আমরা বলে দিব যে ঠিক আছে এগুলো কোনো প্রবলেম নাই। তারপর যেটা আছে কিওয়ার্ড, কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদের অল্টার ট্যাগ বা ফাইল নেম, তারপরে কিওয়ার্ড ইউজেস। তো এই দুইটা জিনিস কি আমরা যদি একটু দেখি যে কিওয়ার্ডের অল্টার ট্যাগ আর হলো ফাইল নেম। তো সেক্ষেত্রে যেটা হলো যে অল্টার ট্যাগ নরমালি আমরা ইউজ করি ইমেজের ক্ষেত্রে, তাই না? তো ওই ইমেজটা আমরা জানি যে গুগল নরমালি ইমেজগুলো রিড করতে পারে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা অল্টার ট্যাগের মাধ্যমে ইমেজগুলোকে গুগলকে বোঝানোর চেষ্টা করি যে এই ইমেজটা এই রিলেটেড। তো সেক্ষেত্রে আমরা যদি এটা সেভ করি তাহলে কিন্তু এই প্রোডাক্টের যে ফাইল নেম সেটা কিন্তু বের হয়ে আসবে, তাই না? তো ফাইল নেমে আমরা দেখলাম D5, আসলে D5 কি এটা কিন্তু অন্যভাবেও লেখা যেত যে এই যে পিউরি ফিল্টার আছে, যে পিউরি ফিল্টার এই ব্র্যান্ডের পিউরিফাই এটা D5 মডেলের, একটু সুন্দর করে লেখা যেত, তাই না? ফাইল নেমটা। তারপর আমরা যদি এখানে এই ইমেজে মাউস রাখি তাহলে কিন্তু অল্টার ট্যাগ থাকলে চলে আসার কথা, তাই না? তো এই দুইটা জিনিস কিন্তু ওরা ইনশিওর করতে পারে নাই। আমরা যদি এটাই এখান থেকে সেভ করার চেষ্টা করি, আমরা আমাদের যেটা হয় যে ইমেজগুলো যখন আমরা সেভ করি তখন কিন্তু এই ফাইল নেমটা আমরা এখান থেকে পাই। আর যখন অল্টার ট্যাগ আমরা ইউজ করি তখন কিন্তু ইমেজের উপরে যখন মাউস রাখি তখন কিন্তু অল্টার টেক্সটটা চলে আসে, তাই না? দেখা যায়। তো আমরা যদি দেখি যে এটা কিন্তু এরা ইউজ করে নাই এরকম ভাবে, তাই না? তো সেক্ষেত্রে এটা ইউজ করতে হবে, তাহলে ইমেজগুলো গুগল ভালোভাবে রিড করতে পারবে। তো যদি এই ইমেজগুলো ঠিক থাকে, আমরা যদি 4-5টা ইমেজ ভালো করে দেখি ঠিক আছে কিনা তাহলে কিন্তু মোটামুটি বুঝে যাব যে এগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তখন আমরা বলে দিব যে ঠিক নেই। হ্যাঁ, তারপর হলো কিওয়ার্ড ইউজেস, সেটা নিয়ে আমরা অলরেডি মোটামুটি কথাবার্তা বলছি যে কিওয়ার্ড গুলো কতটুকু প্রপারলি ইউজ করা হয়েছে। হ্যাঁ, যেরকম ফার্স্ট প্যারাগ্রাফে ইউজ করা হয়েছে কিনা, লাস্ট প্যারাগ্রাফে ইউজ করা হয়েছে কিনা, বা আপনার যদি সার্ভিস পেজ হয় তাহলে সাব হেডিং গুলাতে কতটুকু ইউজ করছে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু কিওয়ার্ড ইউজেসটা দেখতে হবে, অর্থাৎ যে কিওয়ার্ডে আমরা অডিট করতেছি। তো এবং ইমেজে ইউজ করছে কিনা এই ইউজেসটা ইনশিওর করতে হবে যে আমাদের যে জায়গাগুলোতে কিওয়ার্ডটা থাকা দরকার ছিল সেই জায়গাগুলোতে কিওয়ার্ডটা ইউজ হয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওকে, ঠিক না থাকলে আমরা কি বলে দিব যে ঠিক নাই, বুঝছেন? তো তারপর যেটা আছে অন পেজ এসইও। হ্যাঁ, অন পেজ এসইও এর জিনিসগুলো আমরা মোটামুটি অলরেডি জানা আমাদের, তাই না? তো প্রথমে যেটা দেখতে হবে আমাদেরকে পেজ টাইটেল। হ্যাঁ, পেজ টাইটেলে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ আমরা যে কিওয়ার্ডের জন্য অডিট করতেছি পেজ টাইটেলে ওই কিওয়ার্ডটা আছে কিনা সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এই ওয়েবসাইটটাতে আসি, তো দেখেন এখানে আমি যে কিওয়ার্ডে সার্চ দিয়ে আসছিলাম সেটা হলো যে ওয়েবসাইট অডিট চেকলিস্ট। হ্যাঁ, তো ওয়েবসাইট অডিট যদি চেকলিস্ট হয় আমার কিওয়ার্ড, তাহলে যেটা আমাদেরকে ইনশিওর করতে হবে যে পেজ টাইটেল, পেজ ইউআরএল, মেটা টাইটেল এখন আর কাজ করে না, আপনারা এটা ডিলিট করে দিবেন। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন এই জিনিসগুলো এবং ইন্টারনাল লিংকিং। তো এই জিনিসগুলো আমরা যদি একটু চেক করি তাহলে দেখেন
আমরা ওয়েবসাইটে যে ইউআরএল সেক্ষেত্রে কি আমরা এটা পেলাম, এখানে ওয়েবসাইট অডিট চেকলিস্ট আছে, এবং আমরা যদি টাইটেলে দেখি তাহলে কিন্তু টাইটেলেও এই কথাটা আছে, তাই না? এবং সেম ভাবে আমরা যদি এটা ডেসক্রিপশনটা দেখি তাহলে কিন্তু এটা ডেসক্রিপশনেও আমরা দেখতে পারবো যে এটা আছে কি নাই। তো তো দেখেন এই যে মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনে কিন্তু ওয়েবসাইট অডিট চেকলিস্ট কথাটা আছে, তাই না? তো মোটামুটি সেই অন পেজে যে ফ্যাক্টরগুলো যে জায়গাগুলোতে রাখার কথা ছিল সব প্রত্যেকটা জায়গায় কি আপনার রাখছে, তাই না? এবং আমরা যদি ইন্টারনাল লিংকিং এর কথা চিন্তা করি, দেখেন ইন্টারনাল লিংকিং ও কিন্তু ওয়েবসাইট অডিট কথাটা এখানে রাখছে। তারপরে আপনার আরো যদি দেখি তাহলে কিন্তু দেখবো যে এখানে বিভিন্ন ভাবে কিন্তু রাখার চেষ্টা করছে, সব থেকে ইউজ করেন একটা জায়গায় ইউজ করছে এরা। তো এই জায়গায় আপনার অডিট কথাটা তারা কি করছে, অ্যাঙ্কর হিসাবে ইউজ করছে এখানে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ইউজ হয়েছে কিনা সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। হ্যাঁ, যদি এই জিনিসগুলো থাকে ঠিক থাকে তাহলে যদি টাইটেলে আমাদের কিওয়ার্ডটা থাকে আমরা বলে দিব ওকে, না থাকলে টাইটেলে কিওয়ার্ডটা ইনশিওর করতে বলবো, এবং ইউআরএল এ যদি থাকে তাহলে আমরা বলে দিব যে ইউআরএল আছে, যদি না থাকে তাহলে বলে দিব নাই, এবং ডেসক্রিপশনে যদি থাকে তাহলে আমরা বলে দিব যে ডেসক্রিপশনে আছে কি নাই, যদি না থাকে তাহলে বলে দিব যে ডেসক্রিপশনে নাই। এবং ইন্টারনাল লিংকিং এর ক্ষেত্রে এই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে কিনা বা ইন্টারনাল লিংকিং ইউজ করছে কিনা প্রপারলি সেটা আমরা দেখব। তো আমরা যদি দেখি যে এটা যদি আমরা দেখি যে এটাও তার একটা ওয়েবসাইট, তাই না, ওয়েব পেজ, তো সেটা কিন্তু দেখেন ইন্টারনাল লিংকিং ওরা ইউজ করছে, তাই না? তো দুইটাতে একই ওয়েবসাইট, তাই না? তো একটা থেকে আরেকটা ইন্টারনাল লিংকিং এরা করছে। এবং আমি যদি অন্য দিক দেখি নিচের দিক দিয়ে তাহলে দেখবো ইন্টারনাল লিংকিং করছে, তাই না? এই যে এরকম দেখেন একটা পেজ থেকে আরেকটা পেজের লিংক কিন্তু ইউজ করছে ওরা, তাই না? তো এটাকে বলি ইন্টারনাল লিংকিং আর কি, যে আমাদের নিজেদের একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক করা। তো সেই ক্ষেত্রে ইন্টারনাল লিংকিংটা মোটামুটি ঠিক আছে, তাই না? তো এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো যে ঠিক আছে, ঠিক না থাকলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে ঠিক নাই, বুঝছেন? তো তারপরে যেটা দেখতে হবে যে আমাদের এই সোশ্যাল মিডিয়ার যে লিংক সেগুলো, অর্থাৎ আমাদের আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, তাই না? যেরকম এখানে আমরা এই সোশ্যাল মিডিয়া ইউজ করছি অথবা হোম পেজে আমরা ইউজ করে থাকি। তো এই জিনিসগুলো আমাদেরকে ইনশিওর করতে হবে যে সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করছি কিনা। যেহেতু আমরা ব্র্যান্ডিং এর কথা চিন্তা ভাবনা করতেছি তাহলে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া পেজ থাকাটা কি জরুরি, তাই না? ব্র্যান্ডিং এর সাথে জরুরি না, কারণ সোশ্যাল মিডিয়াতে যদি আপনি না থাকেন তাহলে আপনি কি ব্র্যান্ডিং করবেন? তো এই সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে কিনা সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। তো এটা ব্লগ লিংকে মূলত পাওয়া যায় বেশি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে যে এই পেজগুলো একটু ভিজিট করতে হবে আমাদেরকে। হ্যাঁ, নতুন ট্যাব ওপেন করি। এখানে ব্যাপার হচ্ছে যেটা যে এরা যে লিংকটা করছে এই লিংকটা হলো যে এদের যে আপনার টুইটারের যে ডিরেক্ট যে ওয়েবসাইট আছে সেটার সাথে লিংক করছে। হ্যাঁ, তো যদি এটা তো আপনার যেহেতু এটা ব্লগ সাইট সেক্ষেত্রে এটা যেটা করছে যে এটা আপনার অনেক শেয়ার হবে সেটাই চাইবে, তাই না? তো সেই ক্ষেত্রের জন্য এটা যেটা করলো যে এদের যে টুইটারের মেইন লিংক সেই লিংকের সাথে এরা লিংক করছে। বাট আপনার যদি সার্ভিস ওয়েবসাইট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্র্যান্ড যে প্রোফাইল আছে সোশ্যাল মিডিয়াতে সেটার সাথে লিংক করতে হবে, বুঝছেন? তো আমরা যদি দেখি এখানে কোনো সোশ্যাল মিডিয়ার লিংক কিন্তু করা ইউজ করে নাই, তাই না? উপরে শুধু ফেসবুক আছে, এবং যদি ফেসবুকে যাই দেখি ফেসবুকের কোনটার সাথে লিংক করা আছে। দেখেন এরা যেহেতু সার্ভিস এর জন্য কি হচ্ছে এদের যে পেজ সেই পেজের সাথে লিংক করছে, এবং এটাই হওয়া উচিত সার্ভিস হলে। আর যদি আপনার যদি ব্লগ হয় সেক্ষেত্রে এরকম হবে যে শেয়ারের জন্য ওই পেজটাকে লিংক করবে। তো আমরা যেটা দেখলাম যে এরা কিন্তু লিংক করছে, তাই না? তো এরা এই ক্ষেত্রে কিন্তু এই ফেসবুকের পাশাপাশি আরো যে সোশ্যাল মিডিয়া আছে সেইখানেও অ্যাড রাখলে পারতো, এটা এদের ব্র্যান্ডিং কে হেল্প করতো, তাই না? এবং আপনার আরেকটা দেখার বিষয় হলো যে এরা যেই সোশ্যাল মিডিয়ার লিংক ইউজ করছে ওইখানে কতটুকু অ্যাক্টিভ আছে সেটাও আমাদেরকে দেখতে হবে। তো আমরা যদি দেখি যে এদের লাস্ট পোস্ট ছিল 2016 সালে, এখন 2019 সাল, তাই না? তো 3 বছর আগে এরা লাস্ট পোস্ট করছিল। তো সেক্ষেত্রে এরা কি এখানে অ্যাক্টিভ নাই। তো এটা আসলে অ্যাক্টিভ থাকা জরুরি, তাই না? আমরা যদি চিন্তা করি, এবং এদের যে লেটেস্ট সার্ভিস লেটেস্ট ইনফরমেশন এগুলো সবগুলোই কিন্তু এখানে
সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশন দেওয়া উচিত। তো সেক্ষেত্রে যদি এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো থাকে তাহলে আমরা বলে দেব লিঙ্ক আছে, বাট কি পরিমাণ শেয়ার হয়েছে, শেয়ার হয় কিনা। যেরকম আপনার এই পেজ সোশ্যাল মিডিয়াতে কিন্তু এদের পেজে কিন্তু এদের এই সার্ভিস পেজ গুলো বা এদের যে সার্ভিস গুলো আছে এইগুলো এরা শেয়ার করলে পারতো এখানে, কারণ সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর ট্রাফিক আসে, তাই না? তো সেক্ষেত্রে কি পরিমাণ শেয়ার হয়েছে এটা আমরা এখানে বলে দিব, বা সোশ্যাল অ্যাকাউন্ট আছে কিনা সেটাও আমরা বলে দিব। যেরকম আমরা যদি দেখি যে এগুলোর কিন্তু কোনো সোশ্যাল অ্যাকাউন্ট আমরা পাই নাই, তাই না? যেটা এটার ক্ষেত্রে আমরা পাইছি, তাই না? তো অবশ্যই একটা সোশ্যাল অ্যাকাউন্ট তাদের থাকা উচিত। অথবা আমরা যদি এখানে শুধু এই ব্র্যান্ড নেম লিখে সার্চ করি তাহলে কিন্তু আপনার এই সোশ্যাল অ্যাকাউন্ট গুলা চলে আসার কথা, তাই না? যদি ফেসবুকে থাকে এভাবে সার্চ দিলে তো সোশ্যাল মিডিয়া পেজ গুলো চলে আসার কথা, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন এই সোশ্যাল মিডিয়া পেজ গুলো কিন্তু নাই। আমরা যদি দেখি, যদি আমরা অ্যাপল কে সার্চ করি তাহলে কিন্তু দেখবেন অ্যাপলের সোশ্যাল মিডিয়া পেজ গুলো চলে আসবে। এখানে এদের উইকিপিডিয়া, তারপর ইউটিউব, তারপর এভাবে যদি নিচে যান তাহলে দেখবেন যে সবগুলো সোশ্যাল মিডিয়া পেজে আপনি পাবেন তাদের। এখানে দেখেন এই যে ইউটিউব, টুইটার, এগুলো সবগুলোই চলে আসলো। তো সেটা যেটা কিন্তু আপনার এই প্রোফিন এলটিডির ক্ষেত্রে আমরা পাই নাই, তাই না? তো সেক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া পেজ অ্যাকাউন্ট আছে কিনা সেটাও আমাদেরকে ইনশিওর করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে এটার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা পাই নাই, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে সোশ্যাল মিডিয়া যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখন প্রচুর এঙ্গেজ সোশ্যাল মিডিয়াতে আছে, সেক্ষেত্রে এই মেজর যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোতে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে তার সার্ভিস গুলো শেয়ার করতে পারে, বা যদি থাকে তাহলে ওই সোশ্যাল মিডিয়াতে যেন সে আপডেটেড থাকে এবং তার সার্ভিস গুলো যদি শেয়ার করে সেটা আমরা বলে দিব। হ্যাঁ, এবং অ্যাক্টিভনেস প্রোফাইল আমরা যেটা দেখলাম যে এখানে যে প্রোফাইল এখানে এরা ক্রিয়েট করছে সেটাতে লাস্ট পোস্ট ছিল 2016 সালে, তাই না? তো সেটা আমাদেরকে বলে দিতে হবে যে তুমি যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলের সাথে লিংক করছো সেটা তুমি আপডেট না, তুমি এখানে অ্যাক্টিভ নাই, তুমি তোমার অ্যাক্টিভনেস এখানে বাড়াও, এইগুলোতে তুমি তোমার সার্ভিস গুলো সম্পর্কে কথাবার্তা বলতে পারো, লেটেস্ট যে সার্ভিস গুলো আছে সেগুলো তুমি ওইখানে শেয়ার করো। তো এটা আমরা বলে দিব এখানে। এবং আপনি যদি এই অ্যাপলের এই সোশ্যাল মিডিয়াতে আসেন তাহলে দেখবেন যে এদের যে লেটেস্ট ইনফরমেশন ওইগুলোই কিন্তু আপনি পাবেন নরমালি। এরকম না যে অনেক আগের ইনফরমেশন দিছে এখন দেয় না, এরকম না। আপনি দেখেন টুইটারে যদি আমরা দেখি যে লাস্ট 2 এপ্রিল এরা লাস্ট যে ইয়া ছিল আপনার পোস্ট দিছে, তাই না? তাহলে অনেক অ্যাক্টিভ না ওনারা যদি বলি। এবং আপনার যদি এই এটাতে দেখি যে 20 নভেম্বর অনেক আগেই পোস্ট দিছিল, এরপরে আর পোস্ট দেয় নাই লাস্ট। হ্যাঁ, এরা মূলত যেহেতু ইউএস বেস কোম্পানি সেক্ষেত্রে এরা টুইটারে বেশি অ্যাক্টিভ থাকে, এটাই স্বাভাবিক, বুঝছেন? তো সেক্ষেত্রে এরাও কিন্তু এই অ্যাক্টিভ থাকা দরকার সোশ্যাল মিডিয়াতে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে তার সোশ্যালে কোনো অ্যাক্টিভ সে নাই এবং তার কোনো সোশ্যাল অ্যাকাউন্টও নাই। তো সেক্ষেত্রে আমরা এই সাজেশন গুলো দিয়ে দিব যেন এগুলো করে। দেন আমাদেরকে যেটা করতে হবে যে মোবাইল রেসপন্সিভ কিনা সেটা দেখতে হবে, যেহেতু এই বর্তমান সময়ে আপনার প্রত্যেক ভিজিটরের 50% আসে আপনার মোবাইল থেকে, সেক্ষেত্রে মোবাইল রেসপন্সিভ কিনা সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। তো এটা আমরা খুব সহজেই দেখতে পারি, বা আমরা যদি এরকম ইয়ে করে টুল সার্চ করি মোবাইল রেসপন্সিভ চেকার, হ্যাঁ হ্যাঁ সেভাবেও দেখা যায়, বা আপনি চাইলে এই টুলস দিয়েও দেখতে পারবেন। এই যে গুগলের এই নিজস্ব টুলস আছে এটা দিয়ে আপনি দেখতে পারবেন, অথবা আপনি যদি এই ঠিক এভাবে ছোট করে নেন ব্রাউজারটা তাহলেও দেখতে পারবেন যে এটা যথেষ্ট রেসপন্সিভ কিনা। হ্যাঁ, তো এটা দেখবেন যত ছোট করবেন আপনি এটা তত ক্রম প্রেস হয়ে আসবে, ভাঙবে না জিনিসটা। হ্যাঁ, আবার যদি আপনি বড় করেন এটা আস্তে আস্তে এরকম বড় হয়ে যাবে, জিনিসটা নষ্ট হবে না। তো আবার যত বড় করলাম দেখেন এটা কিন্তু বড় হয়ে গেল, আবার ছোট করলাম এটা আপনার ছোট হয়ে গেল, আরো ছোট করলে জিনিসটা আরো ছোট হবে কিন্তু নষ্ট হবে না, দেখেন এটা কিন্তু ইয়ে হয়ে গেল। আর যদি আপনার রেসপন্সিভ না হয় সেক্ষেত্রে আপনার যেটা হবে যে এটা ভেঙে যাবে। তো যেহেতু ভিজিটর মোবাইল থেকেও আসবে সেক্ষেত্রে আপনার যদি ভেঙে যায়, লেআউট ঠিক না থাকে, তাহলে কিন্তু এটা ভালো কোনো মানে রেসপন্সিভ মোবাইল মানে ওয়েবসাইট বলা যায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি এটার কথা চিন্তা করি
যে এটা দেখা যাচ্ছে রেসপন্সিভ, তাই না? এটাও রেসপন্সিভ। তো সেক্ষেত্রে আমরা এভাবেও চেক করতে পারি, অথবা এই টুলস দিয়েও চেক করতে পারি। আমরা যদি এখানে জাস্ট ওয়েবসাইটের লিংকটা এনে এখানে দিয়ে দেই, দিয়ে যদি এখানে টেস্ট ইউআরএল দেই, তাহলে কিন্তু সে একটা টেস্ট করে আমাদেরকে বলে দিবে এটা রেসপন্সিভ কিনা। তো সেক্ষেত্রে একটু সময় দিতে হবে। এখানে যেটা বলছে যে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, তাই না? তো দেখেন মোবাইল রেসপন্সিভ বলে দিচ্ছে, তাই না? তো এরকম ভাবেও আমরা চেক করতে পারি, অথবা ম্যানুয়ালিও আমরা চেক করে নিতে পারি সেটা। তো যদি রেসপন্সিভ হয় তাহলে আমরা বলে দিব যে ইয়েস ঠিক আছে, যদি ঠিক না থাকে আমরা বলে দিব মোবাইল রেসপন্সিভ না। তারপর হলো এসইও স্প্যাম স্কোর। হ্যাঁ, তো এসইও স্প্যাম স্কোর দেখার ক্ষেত্রে আমরা মজ যে টুলবার আছে এটা ইউজ করতে পারি। মজ দিয়ে আমরা দেখে নিতে পারি সাধারণত যে স্প্যাম স্কোর কতটুকু কি আসে বিষয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যদি এভাবে ইউজ করি মজ টুলবার, তাহলে কিন্তু মোটামুটি হ্যাঁ স্প্যাম স্কোর কতটুকু, হ্যাঁ যদি স্প্যাম স্কোর 30% এর উপরে হয় তাহলে ধরে নেওয়া যায় যে এটার স্প্যাম স্কোর বেশি, তাই না? তো সেটা কি, যদি স্প্যাম স্কোর বেশি থাকে তাহলে কিন্তু আপনার যেটা হয় যে সেক্ষেত্রে কিন্তু এসইওর জন্য এটা হেল্পফুল হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে স্প্যাম স্কোর যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা এটা এখানে বলে দিব যে স্প্যাম স্কোর তোমার বেশি বা এত পার্সেন্ট আছে, তো সেটা হয়তো কমাতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলে দিব যে স্প্যাম স্কোরটা এখানে মেনশন করে দিব। তারপর হলো যেটা অফ পেজ এসইও বা ব্যাকলিংক, তার ব্যাকলিংক গুলো দেখতে হবে। তো সেক্ষেত্রে ব্যাকলিংক সবগুলো তো দেখা পসিবল না। আমরা যেটা করব জাস্ট এখান থেকে এই আপনার ম্যাজেস্টিক যে এসইও আছে, এই ম্যাজেস্টিক টুলস দিয়ে আমরা জাস্ট একটু মেজার করে দেখা দিব তাকে যে ম্যাজেস্টিক এসইও যে টাস্ক ফ্লো এন্ড সাইটেশন ফ্লো আছে সেটা আমরা বের করে তাকে বলে দিব যে তার এই ব্যাকলিংক প্রোফাইলটা কিরকম। আমরা এখানে এই ক্ষেত্রে তাকে আমরা দিব না, আমরা ওই ডেটা দিব না, জাস্ট বলে দিব যে তার প্রোফাইল এই যে ব্যাকলিংক প্রোফাইলটা কিরকম সেটা বলে দিব জাস্ট। এই ক্ষেত্রে জাস্ট আমরা এই প্রোফাইলটা তার যে লিংক আছে আমরা তার লিংকটা এখানে এনে আমরা যে ট্রাস্ট ফ্লো এন্ড সাইটেশন ফ্লো পাবো এই ওয়েবসাইটের ব্যাকলিং এর, তো আমরা তো জানি এটাকে কিভাবে বের করতে হয়, তাই না? ট্রাস্ট ফ্লোকে আমরা সাইটেশন ফ্লো দিয়ে যদি ভাগ দেই তাহলে কিন্তু আমাদের ব্যাকলিং এর যে রেজাল্ট সেটা চলে আসবে, তাই না? তো সেটাকে আমরা যদি 0.5 এর নিচে আসে তাহলে আমরা কি ধরে নিই, ব্যাকলিং প্রোফাইল আপনার ভালো, তাই না? যদি এটার উপরে আসে তাহলে কি খারাপ। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে যদি খারাপ হয় তাহলে বলে দিব যে তোমার ব্যাকলিং প্রোফাইল খারাপ, এসইওর জন্য যেটা হেল্পফুল না, তোমাকে স্প্যামি ব্যাকলিং গুলো রিমুভ করতে হবে। তো সেটার জন্য সে আবার আপনাকে যোগাযোগ করতে পারে, তাহলে আমরা সেই ব্যাকলিং গুলো বের করে দেব। তো সেটা আপনি আবার কথা বলে তার থেকে কাজটা নিয়ে নিতে পারেন যে ঠিক আছে তাহলে তোমার ব্যাকলিং গুলো আমি বের করে দিই, সবগুলো ব্যাকলিং কোথায় কোথায় ব্যাকলিং করছে এবং কোনগুলো খারাপ ব্যাকলিং আমরা কিন্তু সবগুলো আইডেন্টিফাই করতে পারি এখন, তাই না? তো সেক্ষেত্রে এটা আমরা এখানে বলে দিব জাস্ট স্প্যাম স্কোর বা আপনার এই যে ব্যাকলিং প্রোফাইলটা কিরকম। সেক্ষেত্রে যদি ভালো হয় বলে দিব যে তোমার ব্যাকলিং প্রোফাইল ঠিক আছে, গুডস। যদি ঠিক না হয় বলে দিব যে আমি এই টুলস দিয়ে চেক করছি, চেক করার ফলে দেখলাম যে ব্যাকলিং প্রোফাইল খারাপ, তোমার উচিত এই খারাপ ব্যাকলিং গুলো রিমুভ করে ফেলা। এটা আমরা গুগল ওয়েবমাস্টার টুলস দিয়ে রিমুভ করে ফেলতে পারি, সেটা আমরা ম্যানুয়ালি ওয়েবমাস্টার টুলসে শিখবো প্র্যাকটিক্যালি যে কিভাবে আমরা ব্যাকলিং গুলো রিমুভ করতে পারি, খারাপ ব্যাকলিং গুলো। তারপর যেটা আছে যে লোডিং স্পিড, আমরা লোডিং স্পিড সম্পর্কে জানি যে মোবাইলের লোডিং স্পিড এবং ডেস্কটপের লোডিং স্পিড ভালো হতে হবে একটা ওয়েবসাইটে, না হলে যেটা হবে যে আপনার র‍্যাঙ্কিং এর জন্য হেল্প হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে গুগল পেজ স্পিড যে ইনসাইড টুলস আছে সেটা দিয়ে আমরা চেক করে নিতে পারি একটা ওয়েবসাইটের স্পিড কিরকম। তো দেখেন এটার যে টাস্ক ফ্লো সাইটেশন ফ্লো আমরা দেখলাম যে মোটামুটি অনেকটাই খারাপ, তাই না? তো এটাকে ভাগ করে তারপর আমরা রেজাল্টটা দিয়ে দিব। হ্যাঁ, তারপর আমাদের এই যে পেজ স্পিড আমরা যদি জাস্ট এটা কপি করি, ইউআরএলটা কপি করে জাস্ট এখানে এসে আমরা যদি অ্যানালাইজ করি তাহলে কিন্তু সে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিবে আমাদের মোবাইলে কতটুকু স্পিড আছে এবং পেজে কতটুকু স্পিড আছে এই জিনিসগুলো ইনফরমেশন দিয়ে দেবে আমাদেরকে। তো তাহলে দেখেন রেজাল্ট কিন্তু আমাদের চলে আসলো। হ্যাঁ, তো রেজাল্টে যেটা আসলো যে মোবাইল ভার্সনে তার স্পিড অনেক খারাপ, 0, বুঝছেন? তো যেটা হলো আপনার একদম রেড সিগন্যাল আছে, এবং ডেস্কটপ ভার্সনে তার স্পিড হলো আপনার কত 29, যেটা আসলে থাকার কথা ছিল 90 এর উপরে, তাই না?
90 থেকে 100 যদি হইতো তাহলে এটা ফাস্ট হইতো। তো সেক্ষেত্রে এটা কিন্তু র্যাঙ্কিং এর জন্য বড় ধরনের একটা প্রবলেম। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে তোমার এই যে মোবাইল স্পিড, তোমার ওয়েবসাইট যে লোডিং স্পিড এটা এত, এটা মোবাইলে আছে এত এবং ডেস্কটপে এত আছে, এবং টুলস কোন টুলস দিয়ে আপনি দেখছেন সেটা আপনি এখানে বলে দিবেন তাকে যে এই টুলস দিয়ে আমি চেক করছি এবং এটার স্পিড এত দেখাচ্ছে, তো তোমাকে এটা লোডিং স্পিড বাড়ানো উচিত। তারপর বিভিন্ন ইনকমপ্লিট পেজ থাকে বিভিন্ন ওয়েবসাইটে, তো এই পেজগুলো ইউজার, তো দেখেন এই ক্ষেত্রে আমরা ইনকমপ্লিট পেজ থাকে, এই পেজগুলো আমাদের ওয়েবসাইটের জন্য খারাপ। যদি আমরা চিন্তা করি ইউজারের কথা চিন্তা করি, তো এই জিনিসগুলো আমাদেরকে ইনশিওর করতে হবে, বুঝছেন? তো সেই ক্ষেত্রে দেখেন ইনকমপ্লিট পেজ বলতে আমরা এরকম পেজ বোঝাই যে সার্ভিস যদি আসি আমরা তাহলে দেখবেন যে কন্টেনার কামিং সুন, তাই না? ইনকমপ্লিট এখানে আসলে কমপ্লিট হয় নাই, তাই না? তো এই ইনকমপ্লিট পেজগুলো আপনার এই ইউজারকে এবং সাইটের জন্য দুইজনের জন্যই প্রবলেম, সাইটের জন্য প্রবলেম, ইউজারের জন্য প্রবলেম। আসলে ব্যাপার হচ্ছে যদি এই পেজটা নাই আমি থাকে আপাতত আমার এই মেনুতে অ্যাড করার কি দরকার, তাই না? আমি এটা মেনুটা অ্যাড করার তো কোনো দরকার নাই। আমি যেটা করবো যে যখন আমার পেজটা রেডি হবে তখন আমি এটা অ্যাড করে দিই, তাহলেই তো প্রবলেমটা হয় না, তাই না? তো সেক্ষেত্রে এই পেজগুলো এই ইনকমপ্লিট পেজ আসলে রাখা যাবে না ওয়েবসাইটে। এটা র্যাঙ্কিং এর জন্য, এসইও এর জন্য যেরকম প্রবলেম সেটা ইউজারের জন্য প্রবলেম। তো এরকম অনেক সময় অনেক ইনকমপ্লিট পেজ থাকবে বা 404 এরর দেখাবে। আমরা যদি এরকম দেখি যে এখানে যে লিংক গুলো করা হয়েছিল এই লিংক গুলোতে যদি যাই তাহলে 404 এরর আসবে না, তো এগুলো তো প্রবলেম। তো এই পেজগুলো আসলে রাখা যাবে না। যেটা করতে হবে যে এই পেজগুলো ওই পার্টিকুলার পেজের সাথে লিংক করে দিতে হবে, ইন্টারনেটে লিংক করে দিতে হবে। তো এই পেজগুলো এরকম টাইপের পেজ যদি থাকে, আমরা বিভিন্ন কল টু অ্যাকশন গুলোতে যদি ক্লিক করি তাহলে কিন্তু 4-5টা বা হোম পেজটাই যদি ভালো করে একটু দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কোনো ইনকমপ্লিট পেজ আছে কিনা, অথবা তার ওয়েবসাইটের যে পেজগুলো আছে এই পেজগুলো আমি প্রয়োজনে একটু ভিজিট করতে পারি বিভিন্ন জায়গায়, এইভাবে ইয়া করে ক্লিক করে আমি তার ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলোতে একটু ভিজিট করে নিতে পারি। তাহলে যে অনেক পেজ তো আর থাকবে না নরমালি এই যে আপনার এই ইয়াতে, তাই না? তো এখান থেকে গুরুত্বপূর্ণ পেজগুলো আমি একটু দেখে নিতে পারি। তো দেখে নেওয়ার পরে যদি এরকম পেজ পাই তাহলে আমি বলে দেবো যে তোমার এই পেজটা ইনকমপ্লিট অবস্থায় আছে, যেটা আসলে থাকা উচিত না। এটা তুমি হয় আপডেট করে, না হয় পেজটা তুমি ডিলিট করে দাও। আচ্ছা, তারপর আমাদেরকে দেখতে হবে কোনো ব্রোকেন লিংক আছে কিনা। তো ব্রোকেন লিংক এটা আমরা টুলস দিয়েও দেখতে পারি, তো ম্যানুয়ালি আসলে দেখার কোনো সুযোগ নাই ব্রোকেন লিংক। আমরা যেটা করতে পারি এখানে যে বিভিন্ন এক্সটেনশন আছে, যে এক্সটেনশন গুলো দিয়ে আমরা দেখতে পারি। হ্যাঁ, ব্রোকেন লিংক চেকার দিয়ে যদি আমরা চেকার এক্সটেনশন যদি লিখে সার্চ করি, আমরা এই ব্রোকেন লিংক চেকার এক্সটেনশন দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে অনেক লিংক পাবো, এক্সটেনশন পাবো, যেগুলো দিয়ে আমরা নরমালি মোটামুটি দেখতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ধরেন এটাই এখানে অ্যাড করে নিলাম চেক মাই লিংক, অথবা এখানে যেটা আছে এটাও অ্যাড করে নিতে পারেন। দেখবেন যে কোনটা ভালো কাজ করে আপনার, আপনি এক দুইটা অ্যাড করে দেখবেন যে কোনটা ভালো কাজ করে। নরমালি আমি এই এক্সটেনশন গুলো ইউজ করি না, আমি সেভ দিয়ে দেখি ওইটা ভালো রিপোর্ট দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ফ্রি অবস্থায় আপনারা এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এটা ইউজ যদি অ্যাড হয়ে যায় তারপর যেটা করবেন যে এই পেজে আসার পরে এই যে এক্সটেনশনটা অ্যাড হলো না এটাতে ক্লিক করবেন জাস্ট। হ্যাঁ, পেড টুলস দিয়েও দেখতে পারবেন। আর ব্রোকেন লিংক বলতে আমরা যেটা বুঝি যে এই লিংক গুলো আর কি, যে এখানে ক্লিক করার পরে এই যে 4040 হয় না, এগুলোকে আমরা ব্রোকেন লিংক বলি, বুঝছেন? তো এই লিংক গুলো আমাদের সাইটের জন্য প্রক্সি লিংক বলি, আমরা ক্ষতিকারক লিংক হিসেবে আমরা কাউন্ট করি। এবং এই পেজগুলোতে দেখেন ক্লিক করলে এই ব্রোকেন লিংক হচ্ছে, তাই না? তো এই পেজগুলোকে মূলত ব্রোকেন লিংক বলি। তো এরকম ব্রোকেন লিংক আছে কিনা আমার পেজে, এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা যদি এক দুইটা দেখি তাহলে কিন্তু খুঁজে বুঝে যাব যে কোনো ব্রোকেন লিংক আছে কিনা, অথবা এই এক্সটেনশন গুলো অ্যাড করেও আমরা দেখতে পারবো। তো যদি থাকে তাহলে আপনি বলে দিবেন ব্রোকেন লিংক আছে, এবং আপনাকে ওই এক্সটেনশন গুলো একদম ডিটেইলস ডেটা দিবে ঠিক কতটা ব্রোকেন লিংক আছে। তো আপনি ওই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন, যদি না থাকে বলে দিবেন নট ফাউন্ড, ব্রোকেন লিংক পাই নাই। এবং সেম ভাবে আমাদেরকে দেখতে হবে এএমপি যে ট্যাগ সেটা ইউজ করা আছে কিনা। হ্যাঁ, তো এএমপি ট্যাগ একটা ওয়েবসাইটে থাকতেই হবে, আসলে এটা আপনার মানে ম্যান্ডেটরি না, বুঝছেন? চেকার টুলস লিখে যদি আমরা সার্চ করি
তাহলে আমরা এই অনেক টুলস পাবো যেগুলো দিয়ে এএমপি চেক করতে পারবো আমরা। হ্যাঁ, তো সেক্ষেত্রে যে এটা থাকতেই হবে র্যাঙ্কিং এর জন্য এরকম না, যদি থাকে তাহলে আপনার জন্য ভালো। তাহলে যেটা হবে যে মোবাইলে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হবে, বুঝছেন? তো র্যাঙ্কিং এর জন্য যে এটা থাকতে হবে এরকম ম্যান্ডেটরি না। তো সেক্ষেত্রে জাস্ট দেখেন এখানে লিংকটা কপি করবেন, কপি করে জাস্ট এখানে এসে বসিয়ে দিবেন। হ্যাঁ, বসিয়ে ইন্টার দিবেন, তাহলে সে চেক করে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। এটা দিয়েও চেক করতে পারেন, যে কোনো একটা দিয়ে চেক করলেই হবে। তো ফায়ার হাইডেন্ট, তো আমরা একটু ওয়েট করি, সে আমাদেরকে রেজাল্ট দিবে। তো দেখেন এই ক্ষেত্রে যে রেজাল্ট আমরা পাইলাম সেটা হলো যে এখানে কোনো আপনার কি এএমপি কোড অ্যাড করা নাই। তো সেক্ষেত্রে যদি না থাকে সেক্ষেত্রে আপনি বলে দিবেন যে তোমার এই যে এএমপি যে কোড সেটা অ্যাড করা নাই, সেটা তুমি অ্যাড করে নাও, অর্থাৎ এএমপি ভার্সন নাই। যদি থাকতেই হবে এরকম ম্যান্ডেটরি না, থাকলে মোবাইলে অনেক দ্রুত লোড হবে, এটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে। তো সেক্ষেত্রে দেখেন ওভারঅল আমাদের এই যে ম্যানুয়াল অডিট যেটা, এটা এই টেমপ্লেটটা ফলো করে আপনি অডিটটা করে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনি চাইলে কোনটা বাদও দিতে পারবেন। আসলে বাদ দেওয়ার মতো কোনো জিনিস নাই, চাইলে অ্যাড করতে পারবেন, সেটা ভালো হবে। তো